আচ্ছা কিসের আচ্ছা আমি হচ্ছে ফটোশপে আসলাম, ঠিক আছে। ফটোশপের ইন্টারফেসটা দেখতে কিছুটা এরকম। প্রথম হচ্ছে আমরা ফার্স্টের ক্লাসে একটু ডিসকাস করছিলাম জিনিসগুলো, যেহেতু সবাই আজকে আবার নতুন, ওনারা নাকি একটু একটু মনে আছে ওনাদের, সেজন্য হচ্ছে আমরা একদম শুরু থেকে আবার দেখতেছি, ঠিক আছে। তো ফটোশপে কাজ করার জন্য আগে ফার্স্ট আমাদের ফটোশপকে চিনতে হবে। ফটোশপ জিনিসটা কি, আসলে কি ধরনের কাজ করে না করে এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। এখানে এইগুলো বলতে গেলে অনেকগুলো কথা উঠে আসে, তার মধ্যে হচ্ছে একটা রাস্টার, ঠিক আছে। রাস্টার, RASTE, আর রাস্টার। এখন রাস্টার সেই জিনিসগুলোকে বলা হয় যে জিনিসগুলোতে পিক্সেল থাকে। অবশ্যই এটা কোনো হার্ড কিছু হবে না, এটা এখানে মনিটর কম্পিউটার এগুলোর মধ্যে কোনো রাস্টার পড়ে না। এটা একটা ছবি, ঠিক আছে। যে জিনিসটা পিক্সেল থাকে সেটা তো একটা ছবি, ওকে। এখন যেই জিনিসটাতে পিক্সেল থাকতেছে সেটাকে বলা হচ্ছে রাস্টার। আর যখন আমরা রাস্টার নিয়ে কাজ করতেছি তখন আমাদেরকে ফটোশপ আসতে হয়, এই জন্য ফটোশপটাকে বলা হয় রাস্টার বেসড প্রোগ্রাম। কি বলা হয়? রাস্টার বেসড প্রোগ্রাম। লামিয়া আবার এখানেও শুরু করছেন সেম সেম অবস্থা, কথা বলতেছেন না কেন? এই তো পরে বলছেন, আবার আলাদা করে বলতে হবে, সবাই একসাথে বলবো। রাস্টার বেসড প্রোগ্রাম, ঠিক আছে। কি বলছি? লামিয়া বলেন। রাস্টার বেসড প্রোগ্রাম, ঠিক আছে। অ্যাডব ফটোশপ, অ্যাডব ফটোশপ হচ্ছে একটা রাস্টার বেসড প্রোগ্রাম। এটার মানে ক্যাটাগরি যদি আমরা ধরি সেক্ষেত্রে আর কি। আর অ্যাডব ফটোশপ একটা বলতে সেটা তো একটা প্রোগ্রাম, এটা তো একটা সফটওয়্যার, এটা নিয়ে আমরা এডিটিং নিয়ে অনেক কাজ করি, গ্রাফিক ডিজাইনিং এর কাজ করি। কিন্তু এটা হচ্ছে একটা রাস্টার বেসড প্রোগ্রাম। এখন এটার ইন্টারফেসটা কিছুটা দেখতে এরকম। এখানে যখন আমরা কাজ করি, কাজ করার জন্য আমাদের ফার্স্টে একটা ক্যানভাস দরকার হয়, ঠিক আছে। আপনারা ড্রয়িং করছেন কখনো লাইফে? কখনো না কখনো তো করছেন। এই যে ড্রয়িং করেন, গত ক্লাসে এগুলো ওদেরকে বুঝাইছিলাম। এই যে ড্রয়িং করেন, এভাবে সহজ হয় তাই জন্য এভাবে বোঝাই। এই যে ড্রয়িং করেন তখন হচ্ছে আপনার একটা হোয়াইট কালার পেজ দরকার হয়, যেটাকে আমরা ক্যানভাস বলি। আর সেখানে ড্রয়িং করার জন্য কিছু টুলস দরকার হয়, সেগুলোকে একটা পেন্সিল থাকে, ওই যে ব্রাশ থাকে, কালার্স থাকে, শার্পনার, ইরেজার, ঠিক আছে। এই জিনিসগুলা শার্পনার নেই না? কি বলছেন? আছে আছে, অবশ্যই আছে। কতটুকু শার্প করবেন, কতটুকু হার্ড করবেন, এই জিনিসগুলো কতটুকু ফেদার থাকবে, হার্ডনেস কম থাকবে, এগুলো সব আছে, ঠিক আছে। যাই হোক, সবই আছে একদম। এগুলো হচ্ছে খুব অ্যাডভান্স আর অনেক কিছু আছে। আচ্ছা, এই যে কাজগুলা করার জন্য আমাদের কি কি দরকার হয় বলছি, কিছু টুলস দরকার হয় ড্রয়িং করার জন্য। তো এইখানের ক্ষেত্রে আমাদের কিছু টুলস দরকার হবে, সেগুলো আবার ওইখানকার মতো পেন্সিলের মতো পেন্সিল এখানেও থাকতে পারে, বাট সেটার কাজ এখানে অন্যভাবে করা যায়। কারণ যেটা বাস্তবে পেন্সিল, সেটা এক সময় কি শেষ হয়, এটা শেষ হবে সারাদিন ব্রাশ করবেন কোনোভাবেই এটা শেষ হবে না। তারপরে আবার এখানে যে ক্যানভাসের কথা বলছি, এই ক্যানভাসটা আপনি যত বড় ইচ্ছা, যত ছোট ইচ্ছা মতো নিতে পারবেন। এখানে কোনো আপনার পেপার সাইজ লিমিটেশন কিছু নেই, যতটা ইচ্ছা ততটা নিতে পারবেন। একটা সময় এটা শেষ হবে না কখনো। এখানে হচ্ছে বিষয়টা এরকম। আমি ফটোশপ আসলাম, ফটোশপের ইন্টারফেসটা কিছুটা দেখতে এরকম। আমি এখন যে ফটোশপটা ইউজ করতেছি সেটা হচ্ছে ফটোশপ 2020, ঠিক আছে, 2020 সালের যে ভার্সন। জি অবশ্যই, এটা একটা সফটওয়্যার। তো এখানে আমি 2020 সালের যে সফটওয়্যার আছে সেটা ওপেন করছি। এখানে আসার পর আমাদের এই যে একটা আর্ট বোর্ড নিতে হবে না, ক্যানভাস নিতে হবে না। ওই ক্যানভাসটাকে বলা হয় আসলে এখানে আর্ট বোর্ড। কি বলা হয়? আর্ট বোর্ড, আর্ট বোর্ড, ঠিক আছে। ক্যানভাসকে কি বলা হয় এখানে? আর্ট বোর্ড। এখন এখান থেকে আমরা আসলাম ফাইল থেকে আসলাম নিউতে, ঠিক আছে। এখন এই যে ফাইলে আসছি, এটা হচ্ছে একটা মেনু। ফাইল কি? একটা মেনু। এই যে এডিট, তারপর এইগুলো সবগুলো হচ্ছে মেনু। এখন এইখানে যখন ক্লিক করি, কোন একটা মেনুতে যখন ক্লিক করি তখন কিছু মেনু আসে না আরো, এগুলোকে বলা হয় সাব মেনু, ঠিক আছে। এই যে কিছু অপশনস এক্সপ্যান্ড হয় সেগুলো হচ্ছে কি সাব মেনু। একটা মেনুতে আসলাম, এগুলো হচ্ছে সাব মেনু। স্বাভাবিকভাবে মানে আমরা রিয়েল লাইফে যা যা করি আর কি। ধরেন একটা বড় সড় রোড আছে এখানে, এই রোড থেকে একটা ছোট রোডে ঢুকছে, যেটাকে জি আমরা সফটওয়্যারটা দিয়ে দিব, আপনাকে ইনস্টল করে নিতে হবে। যদি না পারেন সেক্ষেত্রে সফটওয়্যার ল্যাপটপটা আমার কাছে নিয়ে আসবেন, আমি ইনস্টল করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কি? সাব মেনু। ওই যে একটা বলছি রাস্তার কথা, বড় একটা রাস্তার সাথে একটা ছোট রাস্তা গেছে, যেটা সাব রোড বলে। এখানে সেম সিস্টেম, বড় একটা মেনু আছে, সেটা হচ্ছে ফাইল মেনু। ফাইলের ভেতরে যতগুলো মেনু আছে সেগুলো কি? সাব মেনু। তো আমরা যখন নতুন একটা আর্টবোর্ড নিব, ফটোশপে আসলাম এইভাবে। আসার পর যে আমরা একটা নতুন আর্টবোর্ড সেট আপ করবো, সেটার জন্য ফার্স্ট আমাদের যেতে হবে ফাইল, সেখান থেকে যেতে হবে নিউ, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। এর শর্টকাট কি? কন্ট্রোল এন। আমি নিউতে ক্লিক করলাম। দেখেন এখানে কি কি দেখাচ্ছে, এগুলো আপনাদের আপাতত দেখার কোনো দরকারই হচ্ছে না। আমরা প্রথমে শিখবো হচ্ছে এই পার্টটা। তো এখানে প্রথমে আছে হচ্ছে প্রিসেট ডিটেলস, সেখানে হচ্ছে একটা নাম।
এই ডকুমেন্টটা যে শুরু করতেছি সেটার একটা নাম দেই, যেমন হচ্ছে ধরেন আমি XYZ হচ্ছে ক্লাস 1 এইভাবে শুরু করলাম, ঠিক আছে। এখন দরকার হবে না, আপনি পরে প্র্যাকটিস করতে পারবেন, আমি এখন শেষ করে দিই, ঠিক আছে। কারণ এখন আপনি প্র্যাকটিস করলে দেখবেন কি আমি কিছু বলতেছি সেটা মিস করে গেছেন, এই আর কি। আমি পরে আবারও সাপোর্ট দিব, সমস্যা নেই, ইন্ডিভিজুয়াল সাপোর্ট দিব সবাইকে, সমস্যা নেই। আচ্ছা, ক্লাস 1 এ আমি এখানে লিখে দিলাম, কোথায় লিখছি, প্রেসের ডিটেলসে, মানে এটা একটা নাম। আমি যে একটা আর্টবোর্ড ক্রিয়েট করতেছি এটা নিশ্চয়ই আমার একটা ডকুমেন্ট হবে পরবর্তী একটু পরে গিয়ে, সেখানে আমি একটা নাম দিচ্ছি। এরপর এখানে দেওয়া আছে উইথ, উইথ হচ্ছে প্রস্থ, পাশাপাশি যে সাইজটা আছে সেটা, আর হাইট হচ্ছে উচ্চতা, উপর থেকে নিচ অব্দি যে সাইজ আছে সেটা। এখন এইগুলো কিসের, এগুলো হচ্ছে ওই যে একটা ক্যানভাস নিব আমরা, যেটাকে আর্টবোর্ড বলছিলাম, ওই আর্টবোর্ডের সাইজটা কি হবে সেটা আমরা এখানে মেনশন করতেছি। আর এরপর এখানে ধরেন আমি 16 লিখলাম, ঠিক আছে, কিন্তু এই 16 জিনিসটা কি, 16 দ্বারা সে কি বোঝাচ্ছে, 16 ফিট বুঝাইতে পারে, 16 সে ইঞ্চি বুঝাইতে পারে, 16 সেন্টিমিটার বুঝাইতে পারে, ঠিক না। তবে এখানে হচ্ছে এটা ইঞ্চেসকে নির্দেশ করতেছে। যেমন হচ্ছে ধরেন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সেন্টিমিটার, এখন যদি আমি এখানে 16 লিখি, এটা 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার যত 16 ইঞ্চ তত তো না, অবশ্যই এগুলোতে ডিফারেন্ট আছে। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি এখান থেকে নির্দিষ্ট একটা ইউনিট সিলেক্ট করবেন, এগুলোকে বলা হচ্ছে ইউনিট, ঠিক আছে। এখান থেকে আমি ইঞ্চেস সিলেক্ট করছি, ইঞ্চেস হচ্ছে আমার ইউনিট। এখন এখানে আমি যত দিচ্ছি এটা হচ্ছে তত ইঞ্চ, আমি এখানে 10 দিছি, তার মানে কি এটা 10 ইঞ্চ। আমি দুই পাশে 10 ইঞ্চ 10 ইঞ্চ নিয়ে নিলাম, পুরোপুরি একটা স্কোয়ার শেপের আর্টবোর্ড পাবো, ঠিক আছে। এটা দিলাম। তারপর এখানে আরো কিছু বিষয় আছে। তাহলে আমরা জিনিসটা দেখলাম হচ্ছে কি, আমরা কন্ট্রোল এন থেকে বা হচ্ছে ফাইল থেকে নিউতে ক্লিক করে এখানে একটা আর্টবোর্ড সেটআপে চলে আসবো। তারপর আমি এখান থেকে একটা নাম দিতে পারবো, এখানে একটা উইথ হাইট এই জিনিস দিতে পারবো, আর হচ্ছে আমাকে এর আগেই ইউনিট সিলেক্ট করে নিতে হবে, কারণ এখানে যে সংখ্যাটা দিচ্ছি সেটা কি হবে সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এটুকু বুঝছি সবাই? ওকে, এটুকু দিয়ে আমরা চাইলে ক্রিয়েটে ক্লিক করতে পারি, কিন্তু আমাদেরকে এখানে আরো কিছু জিনিস মাথায় রাখতে হয়। কারণ হচ্ছে আমরা যখন কাজ করব তখন ওই কাজটার কোয়ালিটি কেমন হবে, আমি যে একটা ইমেজ ডিজাইন করছি ইমেজের কোয়ালিটি কেমন হবে, বা ইমেজটা আমি কি কাজে ইউজ করব, এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী কাজগুলো করতে হয়। ওকে, আল্লাহ হাফেজ। আমি গ্রুপে নক করব, গ্রুপে আপনারা একটু নক করলে বেটার হয় আর কি, ঠিক আছে। গ্রুপে মানে আপনারা একটু নক করলে বেটার হয়, ভুলে টুলে যাবো মনে হয়, আপনাদের কিছু বলবো আমি। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এই তিনটা জিনিসের পর এখানে দেওয়া আছে রেজুলেশন। এই রেজুলেশনটা হচ্ছে কি আমার ছবির কোয়ালিটি, ঠিক আছে। এখানে ভিতরে অনেক কিছু জিনিস আছে, তারপরে আপাতত ধরে নিয়েছি ছবির কোয়ালিটি। তো এখন এই যে রেজুলেশনটা, এটা কখনো কখনো 150 হয়, কখনো কখনো 72 হয়, কখনো কখনো 300 হয়। 72 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট রেজুলেশন, 150 হচ্ছে মোটামুটি মিডল রেঞ্জের রেজুলেশন। আপনার আবার এমন না যে আপনি 150 দিতে হবে, আপনি যদি 140 দেন 210 দেন তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তিনটে স্টেপে কাজগুলো করি, কখনো 72 দেই, কখনো 150 দেই, কখনো 300 দেই। 72 তখন দেই যখন হচ্ছে খুব ছোট্ট একটা ইমেজ, ধরেন আপনি একটা জিমেইলের জন্য প্রোফাইল পিকচার সিলেক্ট করতেছেন, প্রোফাইল পিকচার ডিজাইন করতেছেন জিমেইলের জন্য, দেখা যাবে এই ছোট্ট একটা জায়গায়। যেমন দেখেন আমি এখান থেকে ব্রাউজারে আসি একটু, আমি যদি ধরেন এখানে আসে, এই যে ম্যাক্সিমাম এতটুকু দেখা যাচ্ছে, এখানে আসলে তো আরো বেশি ছোট দেখায়, এখানে ক্লিক করলে হয়তো এটুকু দেখা যাচ্ছে, মোবাইলে আরো বেশি ছোট দেখায়। তো এই জিনিসটা খুবই ছোট একটা ইমেজ, বড় করে জুম করে কেউ দেখবে না। এইখানে যদি আমি 72 রেজুলেশন দিই কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই জন্য এটা লোয়েস্ট রেজুলেশন বলছি। আর ধরেন আপনার এমন একটা সাইজ দিতে হচ্ছে, আবার ধরেন আপনার এমন একটা সাইজ দিতে হচ্ছে যেটা হচ্ছে খুব বেশি হাই রেজুলেশন দরকার নাই, কিন্তু মোটামুটি ভিজিবল। ধরেন আপনি একটা ফেসবুকে ছবি পোস্ট করবেন, খুব বেশি হাই রেজুলেশন দরকার হচ্ছে না, আবার মোটামুটি বেশি লো রেজুলেশন হলে সেটা কেউ বুঝতে পারবে না লেখাগুলো কি আছে, ছবির ডিজাইন কোয়ালিটি হারায় যাচ্ছে, এই জিনিসগুলো, সেক্ষেত্রে আমরা 150 ইউজ করতে পারতেছি। আবার 300 হচ্ছে কখন, যখন হচ্ছে আপনি একদম সবচেয়ে হাই রেজুলেশন চাচ্ছেন। ধরেন আপনি আপনার ডেস্কটপের জন্য একটা ওয়ালপেপার ডিজাইন করবেন, এমন হইতে পারে এটা আপনি একদম 40-50 ইঞ্চি একটা স্ক্রিনে বসাই দিচ্ছেন, হইতে পারে না, তখন এটার কোয়ালিটিটা বেশি দরকার ডেস্কটপের ওয়ালপেপার। তারপর এমন হইতে পারে হচ্ছে ধরেন আপনি প্রিন্ট করবেন, একটা ব্যানার ডিজাইন করছেন, তখন কি দিব, কোয়ালিটি অবশ্য ম্যাক্সিমাইজ করা লাগবে আমাদেরকে, তখন হচ্ছে আমাদের কি দিব 300। তাহলে কখন 72 দিব, যখন খুব বেশি লো রেজলিউশন দরকার তখন 150 দিব, মোটামুটি মিডল ক্লাস একটা রেজলিউশন দরকার, যখন খুব হাই রেজলিউশন দরকার তখন 300। আমি কখনো 300 এর নিচে করিও না, সবসময় 300 দিয়েই করে ফেলি, এর কম দরকারই হয় না খুব একটা বলতে গেলে। তবে রিসেন্টলি আমি কি করছিলাম, এই যে এই জিনিসগুলা, যেমন এটা আমার 150 দিয়ে সেভ করা লাগছে বাধ্য হয়ে, কারণ ইউটিউবে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে 4 MB বেশি হইতে পারবে না, 4 মেগাপিক্সেলের বেশি হইতে পারবে না,
ঠিক আছে? তো তখন হচ্ছে আমাকে কি করতে হয়েছে, এটাকে 150 দিয়ে সেভ করা লাগছে রেজুলেশন। তাহলে সেটা 4 MB 3.8 MB সম্ভবত হয়েছিল এরকমটাই। তো রেজুলেশন গেল, রেজুলেশন হচ্ছে কখন কতটুকু কোয়ালিটি দরকার সেটার উপর ডিপেন্ড করতেছে। এরপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কালার মোড। কারণ রেজুলেশন আপনি 300 দিলেও সমস্যা নেই, আপনি ফেসবুকে পোস্ট করতেছেন 150 দরকার বুঝলাম, কিন্তু 300 দিলেও তো সমস্যা নাই, কারণ এটা পোস্ট করলে অটোমেটিক কম্প্রেস হয়েই যাচ্ছে। ঠিক আছে, বিষয়টা এরকম। তো 300 আমরা চাইলে সবসময় দিয়ে দিতে পারি, জায়গা বাঁচানোর দরকার না হলে দিয়ে দিতে পারি 300, সমস্যা নেই। কিন্তু এখানে এসে এই জিনিসটা আমাদেরকে ফিক্স রাখতে হয় যে আমরা কি করব। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে RGB, একটা হচ্ছে CMYK। ঠিক আছে, CMYK হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং হচ্ছে ব্ল্যাক। কারণ এটা আসলে বি কেন বলে নাই, কে কেন বলছে, কারণ হচ্ছে কি ব্ল্যাক, এটা কি বলা হয়, কি ব্ল্যাক, KEY, কি BLACK, ব্ল্যাক, কি ব্ল্যাক। লামিয়া বুঝতেছেন কিছু না? এই যুগে এসে আপনি শীট খুঁজেন, ক্লাসের রেকর্ডিং দিয়ে দিব, এই যে কথাগুলো আবার শুনবেন নতুন করে বাসায় গিয়ে, বুঝছেন? এই যে রেকর্ড হইতেছে ক্লাসটা, শীট খুঁজতেছে। গ্রাফিক ডিজাইনের শীট দিতে গেলে পুরা এরকম বড় সড়ো বই বানানো লাগবে, বুঝতেছেন? কারণ এখানে কি বলবো আর, এইগুলো আপনাকে ভিডিও দেখে রেকর্ড দেখেই কাজ করতে হবে। আর যদি আপনি শীট চান, মানে ধরেন আপনি যেগুলো শিখতেছেন সেগুলোর কিছু স্টেপস চান, সেক্ষেত্রে প্রতিদিন নোট করে নেবেন। নোট একসময় আপনার একরকম দরকার হবে, ওনার একরকম দরকার হবে, ওনার একরকম দরকার হবে, বিষয়টা এরকম। ঠিক আছে, আর আমরা ক্লাসের রেকর্ডগুলো প্রত্যেকজনকে দিয়ে দিব, প্যানড্রাইভ নিয়ে আসবেন, প্যানড্রাইভে দিয়ে দিব, অথবা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিয়ে দিব, যেভাবে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউবে তো আমাদের চ্যানেলেও দেখতে হবে না, তখন ইউটিউবে গেলে আপনার অনেক চ্যানেল আছে, সেখানে আরো সুন্দরভাবে বলা আছে। বাট আমাদের ক্লাসটার রেকর্ডিংটা আমরা আলাদাভাবেই দিব, গুগল ড্রাইভ থেকে দিব আর কি, লিঙ্ক দিব, সেখানে ক্লিক করলে ইউটিউবের মতোই দেখতে পারবেন, সমস্যা নেই। মোটামুটি আছে, ফটোশপেরও ক্লাস আছে, সব আছে মোটামুটি, দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, এখানে যে কালার মোডের কথা বলছিলাম, তাহলে হচ্ছে CMYK কি ছিল, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং হচ্ছে কি ব্ল্যাক। তারপর এখানে আছে RGB, RGB হচ্ছে কি ব্ল্যাকের অর্থ এটা ব্ল্যাকই, বাট হচ্ছে এই যে এরকম একটু ফেডেড ব্ল্যাক থাকে, সামান্য, খুব বেশি একদম ঘোলাটে, খুব বেশি অন্ধকার ওরকম না, একটু ফেডেড ব্ল্যাক, সামান্য ফেডেড, গ্রে টাইপসের না অবশ্য, এটা ব্ল্যাক। গ্রে তখন বলি যখন হচ্ছে এটা অ্যাশ টাইপসের কালার হয়, মানে 50% ব্ল্যাক, 50% হোয়াইট, এটা হচ্ছে গ্রেতে আসে, 100% গ্রে এরকম আর কি। একটু গ্রের দিকে যায় বলতে পারেন, বাট গ্রে না, এটা মানে একটু ফেডেড ব্ল্যাক এটাই বলতে পারেন। ঠিক আছে, জাস্ট একদম ঘোলাটে অন্ধকার ওরকম না আর কি। ঠিক আছে, ওই কিবোর্ড দেখেন, কিবোর্ড হচ্ছে সবচেয়ে ভালো এক্সাম্পল, এটা হচ্ছে কি ব্ল্যাক, কিবোর্ডের কি গুলো যে কালারের, ওইটা হচ্ছে কি ব্ল্যাক, বুঝছেন? ওইগুলোতে পরে যাচ্ছি, আপনাদের এভাবে আমাদেরকে সেট আপ করতে হবে। আর এটা দরকার হয় না, কারণ হচ্ছে আমরা যদি যেমন এখন যদি আমি এখানে এটাও দেই, এটাও দেই, হ্যাঁ বলতেছি, ওনার কোয়েশ্চেনটা আনসার করছিলাম আর কি। এখানে এখন যাই দেই সেমই আসবে। ঠিক আছে, আপাতত আমি এটাতে যাচ্ছি না, আপাতত যেগুলো দেখাচ্ছি শুধু সেগুলো দিয়েই শুরু করা আর কি। পরে আর অনেক কিছু বলবে, স্যারও বলবে হয়তো বা, জানি না, ক্লাস তো স্যার নিবে, আমি নিব না। কালার মোড হচ্ছে RGB হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। ঠিক আছে, রেড, গ্রিন, ব্লু। এখন CMYK, RGB এই দুইটা নিয়ে আমি বলছিলাম গত ক্লাসে, ওইগুলো হচ্ছে এরকম, CMYK সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক, এই চারটা কালার থাকে। সায়ান, CAYAN, সায়ান, সায়ান কালারটা হচ্ছে ওই কি বলবো, এটা আছে না এই কালারটা, এখানে একটা কালার দেখছেন ম্যানের, এটার আরো লাইটেস্ট ভার্সনটা, একদম পেস্ট টাইপসের, বাট পেস্টও না, এটা আবার পেস্টের একটু অন্ধকার হয়, আকাশি টাইপসের হয়, কিন্তু ওটা হচ্ছে সায়ানটা একটু আলাদা, একদম বেশি লাইট টাইপসের এরকম আর কি। এই যে এইখানে একটা মনে হয় আছে সায়ান, এই উপরেরটা একদম মাঝামাঝি অংশটা না, আচ্ছা এখানে চলে আসেন না, সমস্যা নেই। দেখাচ্ছে এখন, আচ্ছা এখন যেটা বলছিলাম, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক, এই চারটা কালার থাকে প্রিন্টারে। ঠিক আছে, আর আমাদের RGBর কথা বলছি না, RGB থাকে হচ্ছে আমাদের ডিসপ্লে গুলোতে, যে মোবাইলের ডিসপ্লে, টিভি ডিসপ্লে, এখানে যদি আপনি খুব বেশি জুম করে দেখেন মাইক্রোস্কোপ দিয়ে, তখন শুধু আপনি রেড গ্রিন ব্লু এরকম ডট 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 বাদে কিছুই দেখবেন না। এখানে কি থাকে, রেড এবং গ্রিন এবং ব্লু, এই তিনটা কালার থাকে। আর যখন প্রিন্টারের ভিতর চারটা কালার থাকে, দেখছেন হয়তো বা, প্রিন্টারের পাশে চারটা কালার দেয়া থাকে। ঠিক আছে, ওই যখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট করার উদ্দেশ্য থাকবে, একটা ডিজাইন করতেছি, এটার উদ্দেশ্য থাকবে না যে কি জন্য ডিজাইন করতেছি, তখনই তো বুঝবো যে এটা সাইজ কি হবে, কি কাজ করবে, এটা কেন ডিজাইন করতেছি, সেটা তো জানি। তো যখন আমরা
প্রিন্ট করব, ধরেন আমি একটা ক্যালেন্ডার ডিজাইন করছি, এই যে আমি এটা প্রিন্ট করবো না। আবার ধরেন আমি একটা প্রোফাইল পিকচার, ওই যে প্রোফাইল পিকচার বলছে, একটা ইউটিউবের জন্য প্রোফাইল পিকচার ডিজাইন করছি, যেখানে একটা করছিলাম, তখন আমি জানি এটা হচ্ছে কি আমি ইউটিউবে দিব, প্রিন্ট করবো না। তো ওই দুইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি এখানে কি সিলেক্ট করব। যখন আমরা ওয়েবে রাখবো, মানুষ যখন ডিসপ্লেতে দেখবে, আমি যখন ইউটিউবে দিচ্ছি, এটা তো টিভি বা মোবাইলে বা ল্যাপটপে দেখবে, ডিসপ্লেতে দেখবে, তখন হচ্ছে আমরা দিব RGB। আর যখন আমরা প্রিন্ট করবো তখন দিব কি CMYK, ঠিক আছে। তো এখন ধরে নিলাম আমি হচ্ছে একটা ওয়েবের জন্যই বানাচ্ছি, যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো জায়গায় পোস্ট করবো হয়তো বা, কেটে ক্লিক করলাম। জি, আমি আমার একটা বিষয়টা মানে যেটা মানে পোস্ট করব সোশ্যাল মিডিয়ার জন্য আবার প্রিন্ট করব, তাহলে সেক্ষেত্রে আপনাকে CMYK দিয়েই করতে হবে, কারণ প্রায়োরিটিটা মেন হচ্ছে CMYK তে। আপনি প্রিন্ট করার সময় তো কালারে ভেজাল হয়ে যায়, কিন্তু আপনি যদি এটাকে ইমেজে এক্সপোর্ট করে ফেলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করলে ইমেজ করবেন, এটাকে ইমেজে এক্সপোর্ট করে ফেলেন, তখন হচ্ছে আমারই কোনো ডিফারেন্ট দেখবেন না, তখন আপনি CMYK এটাই সিলেক্ট করতে হবে। আবার ধরেন আপনি চাইলে দুইটা আর্টবোর্ড নিতে পারেন, সেম দুইটা আর্টবোর্ড, এই ডিজাইনটা করার পর সেটাকে আবার RGB তে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর সেটাকে সেভ করবেন ইমেজে সোশ্যাল মিডিয়ার জন্য, ঠিক আছে। আবার এগুলো কনভার্ট করা যায়, এগুলোতে পরে যাইতেছি, এই আর কি। আচ্ছা, আমার কাছে একটা আর্টবোর্ড আছে না, এখন এই আর্টবোর্ডটা আমি কি জন্য বানাইছি, ওয়েবের জন্য, RGB দিয়ে। এখন আমি আসলাম Ctrl+N দিয়ে নিউতে, যে যে সাইজগুলা পূর্বে আমি ইউজ করছি লাস্ট বার, সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছে, তাই না। তো আমি জাস্ট এবার এখান থেকে CMYK দিয়ে দিলাম, এটা এখন হয়ে গেছে প্রিন্ট। বুঝতে পারছেন? এখন আমার কাছে দুইটা ডকুমেন্ট ক্রিয়েট করছি, আমি তো পাচ্ছি একটা, আরেকটা কই গেছে আর্টবোর্ড, সেটা হচ্ছে এখানে গুগল ক্রোমে ট্যাব আছে না, গুগল ক্রোমের ট্যাবের মতো, এই যে দেখেন আমি এখানে এখানে ক্লিক করলে আলাদা আলাদা জায়গায় আমি যেতে পারতাছি, ঠিক আছে। গুগল ক্রোমের ট্যাবের মতোই, এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাচ্ছি, দুইটা ডকুমেন্ট এখানে আলাদা আলাদা। তো এখন আমি একটা ক্লোজ করে দিয়েছি, এটা আমি ক্লোজ করে দিচ্ছি এখান থেকে, আমার দরকার নাই। ওকে, এখন দেখেন একটা আর্টবোর্ড তো পাইছি, আর্টবোর্ড সেটআপ সবাই করতে পারবো, তাই না। ওকে, এখন এইখানে দেখেন একটা টুল বার আছে, ঠিক আছে, এটা কি বলা হয়, টুল বার, কি বলা হয় এটাকে, টুল বার। আর এরপর এইখানে দেখেন একটা লেয়ার আছে, ঠিক আছে, লেয়ার, ব্যাকগ্রাউন্ড নাম দেওয়া আছে, এই যে হোয়াইট কালারটারে হচ্ছে কি একটা লেয়ার। এখন এই সফটওয়্যারটাতে এসে আমরা যখন কাজ করি না, তখন এই লেয়ারগুলো ধরে ধরেই আমাদেরকে কাজ করতে হয়। ধরেন আপনি এখন একটা ছবি আনবেন, কিভাবে আনবো সেটা দেখতেছি একটু পর, বাট একটা ধরেন ছবি এনে এখানে বসাইছেন, সেটার জন্য নতুন একটা লেয়ার আসবে, এটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটার উপরে এরকমই দেখতে আরেকটা আসবে, সেটা হচ্ছে কি ওই ইমেজটা, সেটাকে ধরে আপনি সেটার উপর কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডকে ধরে ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে হবে, মানে কাজগুলো এখানে এইভাবেই করতে হয়, একটু পর দেখবো প্র্যাকটিক্যালি। বাট এখানে এই যে লেয়ার ধরে ধরে কাজ করতে হয়, এই জন্য এটাকে আবার লেয়ার বেস প্রোগ্রামও বলা হয়। বলছিলাম না রাস্টার বেস প্রোগ্রাম, এটা হচ্ছে এটার ক্যাটাগরি। এটাতে কাজের ধরনের, কাজ কিভাবে করতে হয় সেটাকে যদি আমি চিন্তা করি, তাহলে এটাকে বলা হতে পারে লেয়ার বেসড প্রোগ্রাম। ওকে, লেয়ার বেসড কখন বলবো বা রাস্টার বেসড কখন বলবো, গুলাবো না তো, এটা কাজ করতে হয় হচ্ছে লেয়ার ধরে ধরে, এই জন্য এখানে এসে এটাকে আমরা লেয়ার বেসড বলতে পারি। আর সফটওয়্যারটা কি ধরনের কাজ করে, এটার ক্যাপাবিলিটি, এটাকে যদি চিন্তা করি, ক্যাপাবিলিটি চিন্তা করলে এটা রাস্টার বেসড। আর আমরা গত ক্লাসে ভেক্টর নিয়েও বলছিলাম, এগুলো স্যার বলবে, আসলে এগুলোতে আমি আর না যাই। গত ক্লাসে তো আমার ওই 3 জন ছিল মাত্র, মনে হয় না আপনার 3 জন ছিলেন, আরেকজন ছিল মনে হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, উনি সকালে টাইমে গেছে, হ্যাঁ উনি আসেনি, ঠিক আছে। যাই হোক, তাহলে ফটোশপ কি ধরনের কাজ করে, ফটোশপ কিভাবে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করব, সেগুলো বুঝতে পারছি সবাই। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো জানতেই হবে, ঠিক আছে। আপনি ডিজাইন করার সময় আপনি জানেন না যে এটা প্রিন্ট করবেন নাকি ইয়ে করবেন, এটা তো হইতে পারে না, আপনি অবশ্যই জানবেন যে আপনি প্রিন্ট করবেন বা কোথাও আপলোড করবেন সেটা, ঠিক আছে। দেখুন এটার জন্য কি ধরনের ডকুমেন্ট আমি ক্রিয়েট করব, কি সিলেক্ট করব, সেগুলো তো জানতে হবে, তাই না, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমি আসলাম, এটা হচ্ছে টুলবার, এগুলো ছিল লেয়ার। আর এইখানে অনেকগুলো জিনিস দেখতেছি, তাই না, এই যে অনেকগুলো জিনিস দেখতেছি, এইগুলোর আসলে অনেক কাজ আছে। ধরেন আপনি ব্রাশ নিয়ে কাজ করবেন, তখন এই ব্রাশটাকে এখানে এনে বা এখানে ক্লিক করে এই যে কাজ করতেছেন, কাজ করার পর আবার এটা ক্লোজ করে দিতে পারেন, এরকম অনেক কিছু হইতে পারে। যখন কাজ আমরা করব, তখন এখানে অনেক কিছু আছে, সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি হয়তো বা। কিন্তু এই কাজগুলো করার আগে আপনি একটা কাজ করবেন, ফটোশপ যখন প্রথমবার ওপেন করবেন, তখন একটু উইন্ডোতে আসবেন, ঠিক আছে। কোথায় আসবো, উইন্ডোতে। উইন্ডোতে আসার পর আমরা ক্লিক করবো হচ্ছে ওয়ার্ক স্পেসে, কোথায় ক্লিক করবো, ওয়ার্ক স্পেস। তাহলে স্টেপগুলো হবে এরকম, উইন্ডো, ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে এখানে একটা অপশন থাকবে এসেনশিয়াল, এই যে এসেনশিয়ালস, ক্লিক করলাম, এরকমটা আসছে। আর এরপর ওয়ার্ক স্পেসে আরেকবার এসে রিসেট এসেনশিয়াল দিয়ে দিব। এটা হচ্ছে ফটোশপের সেটআপ, কাজ করার জন্য। ওয়ার্ক স্পেস কাকে বলে, যে জায়গায় আমি কাজ করতেছি সেটা ওয়ার্ক স্পেস না, আমি এখন যেভাবে কাজ করব, কি কি নিয়ে কাজ করব, সেগুলো আমি সেট আপ করতেছি এখান থেকে। বুঝতে পারছেন জিনিসটা।
তাহলে দেখেন আমি হচ্ছে রিসেট এসেনশিয়াল ক্লিক করলাম, ফটোশপ ডিফল্ট ভাবে যেমন থাকে সেই অবস্থায় চলে আসছে। এখন আমি নিজের মতো করে সাজিয়ে ফটোশপের সাথে কাজ করব। যদি আমি টুলবারের এইখানে ক্লিক করি তাহলে দেখবেন হচ্ছে এটা দুইটা কলামে চলে আসে। আপনি যদি একটা কলামে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে এভাবে করেন। আমার ক্ষেত্রে আসলে আমি এভাবেই কাজ করি, তাহলে সবকিছু কাছে কাছে মনে হয়, সুবিধা মনে হয় আর কি। ঠিক আছে, দুইটা কলামে এই যে এখানে ক্লিক করলে সিঙ্গেল থাকে, এখানে ক্লিক করলে আবার ডাবল থাকে। এটুকু বুঝছেন? তাহলে আমরা কি করছি, উইন্ডোতে আসলাম, আমরা একটা আর্টবোর্ড নেওয়ার পরে কি করছি, উইন্ডো থেকে স্পেসে আসছি, সেখান থেকে আমি এসেনশিয়ালস সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এসেনশিয়ালস। তো এই এসেনশিয়ালসটাকে আসলে ফটোশপ নিজেই ডিজাইন করে দিয়েছে, ফটোশপের কোম্পানি কি করছে, এসেনশিয়ালসটাকে এমন ভাবে ডিজাইন করে দিয়েছে যেন হচ্ছে সব মানুষের জন্য এটা উপযোগী হয়। একটা পরিবেশটা হচ্ছে কি সবার জন্য হচ্ছে মানে সমান থাকবে। এবার নিজে নিজের মতো করে কাস্টমাইজ করে নিবে, আর যদি কাস্টমাইজ নাও করে তারপরেও সবাই মোটামুটি কাজ করে নিতে পারবে, এরকম ভাবে সাজানো হয়েছে এটাকে। এখন আপনি যদি চান, ধরেন আপনার একটা জিনিস দরকার, যেটা হচ্ছে সে আপনার এখানে কি আছে, ক্যারেক্টার্স কই, এই যে ক্যারেক্টার্স। ঠিক আছে, এই যে ক্যারেক্টার্স আছে না, ক্যারেক্টার্স বলতে লেখালেখির কাজগুলোকে বোঝানো হয়, যদি এগুলো পরে শিখবো আর কি। ঠিক আছে, তো লেখালেখির কাজগুলোর জন্য ধরেন আপনার কিছু টুলস দরকার, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন, দেখেন এখানে ক্যারেক্টার চলে আসছে না, আসছে। এখন কথা হচ্ছে আপনি যখন ফটোশপ ক্লোজ করে দিবেন, আবার যখন ওপেন করবেন, যখন আপনি এসেনশিয়ালে ক্লিক করবেন, তখন তো এটা আবার চলে যাবে, ঠিক না? চলে যাবে না এটা? তো এখন আমি যেভাবে ডিজাইন করছি, এই টুলস গুলো যেভাবে এনে সাজাইছি আমার ফটোশপটাকে, সেই অবস্থায় আমি চাইলে সেভ করে রেখে দিতে পারি ফটোশপটাকে। সেটার জন্য আমাদের কাছে হবে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নিউ ওয়ার্ক স্পেস, কই ওয়ার্কস্পেস, এই যে নিউ ওয়ার্কস্পেস। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন, করার পর এখানে একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে XYZ দিলাম, সেভে ক্লিক করলাম। এখন কি হইলো, আমি যদি ওয়ার্কস্পেসে আসি, ধরেন আমি এসেনশিয়ালে আসলাম, এসেনশিয়ালসে তো আছি, আমি জাস্ট একটু রিসেট করে দেই, একদম নতুন অবস্থায় চলে যাই। এই যে নতুন অবস্থায় এমন ছিল, আমি যখনই হচ্ছে এখান থেকে আমার যে XYZ নামে একটা ওয়ার্কস্পেস আমি ক্রিয়েট করছি, সেটাতে যখনই ক্লিক করবো তখন দেখবেন আমার যেরকমটা রাখছিলাম আমি সেরকমটাতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ফটোশপের ওয়ার্কস্পেস সেটআপ। একদম প্রথমে এসেই কোনো কাজ করেন বা না করেন, এই জিনিসটাতে আপনাকে পারতে হবে। ওকে, এখন দেখেন এখানে আমি একটা সেটআপ করে রাখছি, আমি হচ্ছে তুষার ওয়ার্কস্পেস, আমার ওয়ার্কস্পেস দিয়ে রাখছি আমি। এটাতে আমি সুন্দর করে সাজাইছি, আসলে লেয়ারের জন্য বড় একটা জায়গা রাখছি, এখানকার যে অ্যাডজাস্টমেন্ট বা যা যা ছিল সবকিছুকে এই পাশে রাখছি, আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। এখন আপনারা কাজ করতে করতে বুঝবেন কার কিরকম পছন্দ, সেগুলো তখন সাজাই নিন। আপাতত জাস্ট এটা জেনে রাখবেন, এটা একটু ইউজ করে দেখবেন। যে কোনো কিছু এখান থেকে, যে কোনো একটা উইন্ডো থেকে যে কোনো একটা কিছু আনবেন। আর এটার কাজকে আমি একটু শর্টকাটে বলে দেই। এটা হচ্ছে ধরেন ফটোশপে যত ধরনের টুলস আছে, যত ধরনের কাজ আছে, সবকিছুকে আপনার সামনে সামনে ঘুরতেছে না, যেটা যেটা দরকার শুধু সেটাকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। আর কিছু কিছু জিনিস তো সামনেই ঘুরতেছে, সেগুলোর বাইরেও তো অনেক কাজ আছে আমাদের, সেগুলো যেটা যেটা আপনার সবচেয়ে বেশি দরকার হচ্ছে সেটাকে আপনি সামনে এনে রেখে দিতে পারেন। এই যে এখান থেকে এটাকে ক্লিক করে, ধরেন আপনার লাইব্রেরিজ দরকার বা লার্ন দরকার, ক্লিক করলে নিজে লার্ন চলে আসছে। ঠিক আছে, এখন এই জিনিসগুলো এভাবে কাজ করে আর কি। ঠিক আছে, উইন্ডোটা, কারণ উইন্ডো থেকে এসে আমরা ওয়ার্কস্পেসটাকে একটু সেট আপ করে নিব ফার্স্টেই, এটুকুর পরে আমরা কাজ করতে শুরু করতে পারি। এখন দেখেন আমি আমারটাতেই আসি মোটামুটি ওয়ার্কস্পেসে, এখানে হচ্ছে টুলবার চিনছিলাম, এগুলোর নাম কি ছিল, মেনু, সাবমেনু। মেনুতে ক্লিক করলে সাবমেনু আসে। ঠিক আছে, ফার্স্টে কি ছিল এগুলোর নাম, মেনু। আর এই মেনুগুলোতে ক্লিক করলে সাবমেনু আসে। আবার এখানে প্রত্যেকটা মেনুর আবার ইন্ডিভিজুয়াল নাম আছে। যেমন এই মেনুটার নাম কি, ফাইল, এটা এডিট, এটা ইমেজ, এভাবে এগুলা। ঠিক আছে, এগুলোর ইন্ডিভিজুয়াল নামকরণগুলো আমরা এইভাবে করতে পারি বা সম্বোধন করতে পারি এভাবে, যে ফাইল মেনু। তাহলে ফাইল মেনু প্রথমেই আছে, আমি এটা দিয়ে শুরু করি। এখানে ক্লিক করলে ফার্স্টে দেখছি আমরা নিউর কাজ আমরা অলমোস্ট শিখে ফেলছি। নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করা বা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করার ক্ষেত্রে এটা সাহায্য করে। তারপর আছে হচ্ছে ওপেন, সে আপনি একটা ডকুমেন্ট আগে ক্রিয়েট করে রেখে দিয়েছেন, অথবা হইতে পারে আপনার বস বা আপনার এমপ্লয়ি বা আপনার ডিজাইনার আপনাকে একটা ডিজাইন পাঠাবে কিভাবে, মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমাদেরকে ডক্স ফাইল পাঠানো, DOCX একটা ফাইল থাকে, ডক্স ফাইল। লামিয়া চিনেন ডক্স ফাইল কি? এটা কি? হ্যাঁ তো বলছেন 2 দিন হয় নাই মনে হয় শিখাইছি এটা। ডক্স কি, ডক্স DOCX, এটা একটা ফাইল এক্সটেনশন, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল এক্সটেনশন। এক্সেল আছেন না এখন? ও আপনি তো একটা ক্লাস করেন নাই, ওটা আমি রেকর্ড করছি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি রিভিউ নিব, সমস্যা নেই।
ওয়ার্ড তো শেষ, ওটা জিজ্ঞেস করছিলাম DOCX। হ্যাঁ বলছেন, এটা আমি লাস্ট ক্লাসেও রিভাইজ করছিলাম, যেটা ক্লাস করেনি তার আগের ক্লাসটা তো রিভাইজ করছি। যাই হোক, এখানে হচ্ছে ধরেন আপনাকে একটা ফাইল পাঠাইলো তারা, ঠিক আছে, যে কেউ হইতে পারে, ফটোশপের ডকুমেন্ট যেটা এডিটেবল। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন ডাবল ক্লিক করলে ওয়ার্ডে ওপেন হয়ে যায় না, এটাকে এডিট করা যায়, ঠিক আছে, আপনি নিজের মতো চেঞ্জ করতে পারবেন, মুছতে পারবেন। এখানেও এরকম ফাইল আছে ফটোশপের জন্য। দেখেন এটা একটা পাঠাইলো, তখন আপনি হচ্ছে এটাকে ওপেন করবেন, এখান থেকে সে ফাইল থেকে ওপেন দিবেন। তারপর আপনার কাছে যদি কোনো ফাইল থাকে, আমার কাছে আছে কিনা একটু দেখি, ছিল তো এখানে কয়েকটা, এই যে ধরে নিলাম এটা, ঠিক আছে। আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করি, তাহলে দেখবেন ওই পুরোনো ডকুমেন্টটা আমি ফটোশপে ওপেন করতে পারছি, ঠিক আছে। এটা একটা পুরোনো ডকুমেন্ট, স্টুডেন্টদের ক্লাস নেওয়ার সময় দেখাইছিলাম। তো ওপেনের কাজ বুঝতে পারছেন। ফাইলে আসলাম, এখানে আমাদের আর কোনো জিনিস দরকার নাই, নিউ এবং ওপেন এই দুইটা জিনিস। তারপর হচ্ছে আমাদের দরকার হচ্ছে সেভ অ্যাজ, ঠিক আছে, সেভ অ্যাজ এবং সেভ এটাই দরকার। এখন সেভ অ্যাজ হচ্ছে ধরেন আমার এখানে একটা ডকুমেন্ট তো আছে, যেটা আমি ক্লাস 1 দিয়ে ক্রিয়েট করছিলাম। আমি যদি সেভ অ্যাজ এ যাই, এই ডকুমেন্টটাকে সংরক্ষণ করে রাখতে পারবো পরবর্তীতে ইউজের জন্য। ধরেন আজকে আমি অর্ধেক কাজ করছি, কালকে আবার এসে আবার কাজ করবো না, কিন্তু কম্পিউটার তো অফ করে দিব, ফটোশপ তো ক্লোজ করে দিব। তো এই জন্য আমি এটাকে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিই। ওই যে ক্লাস 1 দিছিলাম, সেই নামটা কিন্তু এখানে চলে আসছে। এখন ধরেন আপনার ওখানে ছিল আনটাইটেলড 1, ডিফল্ট ভাবে যে নামটা ছিল ওপেন করার সময়। আমি যদি আরেকবার দেখে আসি, কন্ট্রোল এন এ ক্লিক করলাম, দেখেন এখানে আনটাইটেলড 1 এটা ডিফল্ট নাম ছিল না। যদি আপনি এই অবস্থাতেও ক্রিয়েট করে ফেলেন, তখন আপনি কি করবেন, যখন আপনি এখান থেকে সেভ এজ আসতেছেন, ফাইল থেকে আমি সেভ এজ আসলাম, সেভ এজ, এখানে সেই আনটাইটেলড 1 এটাই দেখাবে। তো আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে আমি মুছে দিছি, ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ক্লাস 2, এভাবে লিখে দিলাম, ঠিক আছে। এবার আপনার কাজ হচ্ছে এখান থেকে একটা লোকেশন সিলেক্ট করা। এগুলো কি বলে, স্টোরেজ লোকেশন, ঠিক আছে। কম্পিউটারের মেমোরির কোন জায়গাটা আমি ইউজ করতে চাচ্ছি এই ফাইলটাকে রাখার জন্য, সেটা হচ্ছে আমার স্টোরেজ লোকেশন, ঠিক আছে, ফাইল লোকেশন। সে আমি এখান থেকে ডেস্কটপে সেভ করব, নাম দিলাম কি ক্লাস 2। আর এখানে যে সেভ এজ টাইপ, টাইপটা কি হবে, পিএসডি, কি হবে, পিএসডি, ফটোশপ পিএসডি। পিএসডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। পিএসডি মানে কি, এই যে আলাদা জিজ্ঞেস করি, হ্যাঁ করি, হ্যাঁ প্লিজ করি, তাহলে সবার সাথে একসাথে বলে ফেলবো, হ্যাঁ। কি বললে খেয়াল করে নাই, এখানে আমি ছাড়া কেউ কথা বলতেছে না। আচ্ছা, পিএসডি মানে কি, ফটোশপ ডকুমেন্ট, ঠিক আছে। ওকে, এখানে পিএসডি তো ডিফল্ট ভাবে সিলেক্ট থাকে, তার মানে এটা চেঞ্জ করার দরকার হচ্ছে না। আমি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করলাম। এখন আমি যদি এই জিনিসটা ক্লোজ করে চলেও যাই, আমি এটা ক্লোজ করে চলে গেলাম, এগুলো আছে, আর এগুলো তো আমি সেভ করি নাই, তো সমস্যা। আচ্ছা, এগুলো একটু ম্যানেজ করে, ওকে। আমার কাছে ফটোশপ এখন কিছুই নাই বলতে গেলে। এখন আমি আসলাম আমার যে ডেস্কটপ আছে সেটাতে, এই যে ক্লাস 2 নামে পিএইচডি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে ওপেন হচ্ছে, অথবা আমি যদি ডাবল ক্লিক করে ওপেন না করি, আমার কাছে তো ফটোশপ আছেই, আমি কি করতে পারি, ফাইল থেকে ওপেন দিতে পারি, যেটা শর্টকাট আছে কন্ট্রোল ও, ঠিক আছে। ওপেনে ক্লিক করলাম, আমি চলে গেলাম ডেস্কটপে, ডেস্কটপ থেকে এটা কই, এই যে class2.psd, ঠিক আছে, ওপেনে ক্লিক করলাম। ওকে, এটুকু বুঝছেন। তাহলে আমরা একটা ফটোশপে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, সেটাকে সংরক্ষণ করতে পারবো, অথবা পুরনো থাকলে সেটাকে ওপেনও করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন, ফটোশপে যখন আমরা ফার্স্টে আসবো, সেখানে হচ্ছে আমাদের যখন কোনো কিছু আনা দরকার হবে বাহির থেকে, এখানে তো আমরা সবকিছু ডিজাইন করব, নিজেরাই আঁকবো, ঠিক আছে, নিজেরাই আঁকবো। কিন্তু ধরেন কোনো একটা জিনিস বাহির থেকে আনতে হচ্ছে, সেটা হইতে পারে একটা ছবি, একটা আইকন হইতে পারে, ধরেন আপনি এখানে লিখলেন একটা ফোন নাম্বার, সেটা ফোনের আইকন হইতে পারে না, ফোনের আইকন একটা ছবি আনতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব প্লেসে। প্লেস মানে কি, রাখা। বাহির থেকে কোনো একটা জিনিস যখন আমরা ফটোশপের ডকুমেন্টের ভেতরে রাখবো, এক্সপোর্ট হচ্ছে যখন এটাকে আমরা সেভ করতেছি, অন্য একটা ডকুমেন্টে কনভার্ট করতেছি, ঠিক আছে। এটাকে যখন অন্য কিছুতে কনভার্ট করবো, তখন হচ্ছে এটা এক্সপোর্ট হয়। যেমন ধরেন আপনি ভিডিও এডিটিং করতেছেন, এখন ভিডিও এডিটর কি করে, সবগুলো ছোট ছোট ফাইল, লেয়ার লেয়ার লেয়ার, একটা এডিটেবল জিনিস, এটা ওই এডিটরের একটা প্রপার্টি বলতে পারি। সে যখন এটাকে একটা ভিডিওতে কনভার্ট করে দিচ্ছে, তখন সেটাকে একটা জিনিস থেকে একটা জিনিসে কনভার্ট করে নিতে হচ্ছে, সেটা এক্সপোর্ট, ওই ক্ষেত্রে এক্সপোর্ট হয়, ঠিক আছে। এক্সপোর্ট বলতে এখানে এটা বোঝায় আর কি। নর্মালি এক্সপোর্ট বলতে আমরা এখান থেকে কিছু একটা বাইরে দিচ্ছি, সেটা এক্সপোর্ট বুঝতেছি রিয়েল লাইফে, বাট এখানের ক্ষেত্রে হচ্ছে কনভার্ট বোঝায় আর কি।
একটা জিনিস থেকে একটা জিনিসে কনভার্ট, সেটা এক্সপোর্ট। আর এখানের ক্ষেত্রে আমরা সেভ করতেছি সেভ এজ, ওটাই সেভ এজেই সবকিছু আছে ফটোশপের ভিতরে। আচ্ছা এখানে হচ্ছে আমি ফাইলে আসলাম, ফাইল থেকে প্লেস। এখন প্লেসের বেলা আবার দুইটা অপশন আছে, এমবাইডেড, প্লেস লিঙ্কড। লিঙ্ক কি বোঝেন আর এমবাইড কি বোঝেন? ছবি অথবা যে কোনো ইমেজ আপলোডে আনা। এমবাইড লিঙ্কড। আচ্ছা রিয়েল লাইফে লিঙ্কড এবং এমবাইড মানে কি বুঝি আমরা? এমবাইড হচ্ছে এরকম একটা জিনিস, ধরেন আমি একটা লাইট, এই যে একটা লাইট, এই লাইটটাকে আমি এই বোর্ডের সাথে অ্যাটাচ করে দিলাম, এটা এমবাইড করছি। কিন্তু আমি ধরেন একটা টর্চ নিলাম, টর্চ ওই দূর থেকে এখানে মারলাম, তারপরে কিন্তু লাইটের সোর্সটা এখানেই আসতেছে, কিন্তু জিনিসটা আছে ওখানে, লাইট ওখানে বন্ধ হয়ে গেলে এখানে নাই। বিষয়টা এরকম না? এটা বলতে পারি লিঙ্কড, জাস্ট এক্সাম্পল দিছি। রিয়েল লাইফে তো ওরকম লাইট টাইটের লিঙ্কড এমবাইড কিছু নাই, মানে এক্সাম্পল দিছি। তো এইখানের ক্ষেত্রে ধরেন আমার কাছে একটা ছবি আছে, ছবিটা ধরে নিলাম 100 MB। 100 MB ছবি দেখছেন জীবনে? আসলে আছে। একটা ছবি সেভ করছিলাম 130 MB, মোবাইলে ওপেন হয় না, হ্যাং হয়ে যায় ওরকম। তো ধরেন আপনার কাছে একটা 100 MB ছবি আছে, এখন এটাকে যদি আপনি ফটোশপে আনেন, ফটোশপের সাইজ তো এমনিতেই বিশাল, তারপর আরো 100 MB একটা ছবি আনছেন, সেই ডকুমেন্টটা আরো বিশাল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি প্লেস লিঙ্ক দিয়ে ছবিটাকে আনতে পারেন। ছবিটা এখানে দেখা যাবে ঠিক আছে, বাট এটা এখানে এক্সিস্ট করে না, এটা শুধু এখানে দেখা যাচ্ছে। এটা রিয়েলে আসলে আছে কোথায়? আপনার কম্পিউটারে, সেখান থেকে ডিলিট করে দিলে এখান থেকে মিসিং, এখানে আর পাওয়া যাবে না। এখানে অনেক কাজ করছেন না, শুধু ওই কাজগুলো থাকবে। ধরেন একটা ব্রাশ করছেন, ধরেন আপনি এখানে একটা লিপস্টিক বসাইছেন, টোন একটা বসাইছেন, রিয়েল লাইফে এগুলাই করবেন কয়েকদিন পর। ফটোর টাচ, এটা খুব বড় সড় একটা এখানে টপিক বলতে গেলে ফটোর টাচ আর ম্যানিপুলেশন, এই দুটো জিনিস পারলে আপনি ফটোশপে কিং হয়ে যাবেন, মানে পুরো ইন্ডাস্ট্রি কামাইতে পারবেন এরকম। বাংলাদেশ ইন্ডাস্ট্রি এখন অনেক ফাঁকা, সত্যি কথা। বাইরের হলিউড টাইপসের যে থাম্বনেল, হলিউডের পোস্টারগুলো দেখেন, মুভি পোস্টার, বাংলাদেশে অনেক আছে, অনেক অগণিত আছে, বাট ভালো দিকে দুই একজন না, আমার ফ্রেন্ড লিস্টে প্রায় শতখানেক আছে বাংলাদেশের ডিজাইনার। বাংলাদেশে এই যে আমরা নাটক টাটক দেখি না, এগুলো ডিজাইন যারা করে এরকমই প্রায় শতখানেক আছে আমার ফ্রেন্ড লিস্টে। কিন্তু তারপরেও ডিজাইনারের ঘাটতি আছে বাংলাদেশে, মানে কোয়ালিটি ডিজাইনার, ডিজাইনার না, কোয়ালিটি ডিজাইনার। আপনি দেখবেন হচ্ছে একটা মানুষ সে ডিজাইনার পাচ্ছে না, সে তার রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারতেছে না। আর আরেকটা মানুষ আছে যে হচ্ছে কি ডিজাইন ভালো পারে কিন্তু ক্লায়েন্টটাকে খুঁজে পাচ্ছে না, এই গ্যাপটা এই জায়গায়, বিষয়টা এরকমই কমিউনিকেশনের গ্যাপ আর কি। তবে বাংলাদেশে আসলে ইন্ডাস্ট্রি, আমি এখানে কি করতেছি, আমি আপনাদের সাথে যে কথা বলতেছি, আলাদা কথা বলবো, এটা জানতে আমার পেমেন্ট আসে একটা নির্দিষ্ট, তাই না? ফ্রিতে তো কেউ কিছু করে না। আর তাছাড়া এখানে আমার দিক থেকে আসলে টাকা পয়সার চেয়েও বড় বিষয় হচ্ছে আমি এখন স্টুডেন্ট না, আমার ব্যাকগ্রাউন্ড সিএসসি, আমি পড়াশোনা করতে সিএসসি, আমি কাজ করতেছি কোথায়, জব করতেছি কোথায়, সিএসসি ফিল্ডেই। বিষয়টা এরকম আর কি, নয়তো তো স্বাভাবিক। এখানেই তো অনেকগুলো স্টুডেন্ট এমন আসে যারা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে এইচআর লেভেলে, ম্যানেজার লেভেলে আছে, জব অফার করে, আমি ওদের সাথে যাই না কেন? বিষয়টা এরকম। যাই হোক, এই ধরনের কোয়েশ্চেন করে লজ্জা না দেয় বেটার আমাকে, আমি এখন অব্দি টাকার জন্য কাজ করি, এটা সত্যি কথা। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে লিঙ্কড এবং এমবাইডেড, ঠিক আছে? এখন ওই যে বলছি একটা বড় সড়ো ছবি আছে যেটা আপনি এখানে আনলে আপনার কাজ করতে অসুবিধা হতে পারে, পিসি হ্যাং করতে পারে, রিস্টার্ট নেওয়ার সম্ভাবনা আছে, ফটোশপ ক্রাশ করার সম্ভাবনা আছে, ফটোশপ অটোমেটিক ক্লোজ হয়ে যায় না, ডকুমেন্ট সেভ টেপ করতে পারে কিছু করতে পারে, এটাকে বলা হয় ক্রাশ, ফটোশপ ক্রাশ করার সম্ভাবনা আছে। ওই ক্ষেত্রে আমরা লিঙ্ক ইউজ করতে পারি। আর যখন আপনার ছোটখাটো ইমেজ হবে সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে পেজ এমবাইডেড, পুরো ছবিটাকে ডিরেক্ট এখানে এনেই কাজ করতেছেন, আপনি কম্পিউটার থেকে মুছে দেন, ওর কিছু যায় আসে না, এটা তো ওর কাছে স্টোর করানো আছে, সেটা এরকম, ঠিক আছে? আমি ফাইলে আসলাম, পেজ এমবাইডেডে ক্লিক করলাম, ঠিক আছে? এমবাইডেডে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ছবি টবি দেখতেছি না, আমি এই ছবিটা নিলাম, এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার, একটা ছবি দেখি, ডাউনলোডস আছে, আচ্ছা এইটা নিচে, হ্যাঁ প্লেসে ক্লিক করলাম, দেখেন প্লেস করছি না, কি দিয়ে? প্লেস এমবাইডেড। হ্যাঁ লিঙ্ক দিয়ে করেন বা প্লেস এমবাইডেড দিয়ে করেন, চেহারা এখানে সেমই দেখবেন, শুধু ভিতরে ঘটনা ঘটতেছে অন্যরকম, সেটা আপনি জানেন শুধু, আর ফটোশপ জানে। সাধারণ মানুষ এভাবে এখানে এভাবেই দেখতেছে, এই যে আপনি এখন দেখতেছেন না চেহারা কিরকম, এরকমই দেখবে সবাই, ঠিক আছে? তাহলে প্লেস এমবেডেড এবং লিঙ্ক আশা করি বুঝছি। এখন ফটোশপে যে আমি একটা ছবি প্লেস করছি, আমি যে বলছি ফটোশপে প্লেস করা মানে কি, একটা জিনিস রাখা, বাইরের কিছু একটা আমি এখানে রাখতেছি, সেই ক্ষেত্রে এখানে যখন আমি একটা জিনিস প্লেস করছি এটা পুরোপুরি প্লেস হয় নাই এখনো। আপনি একটা জিনিসকে ধরেন ওই রুমে থেকে একটা চেয়ারকে উঠাইলেন, এই রুম অব্দি আসলেন, আসায় কি রাখা? এটা জাস্ট ফটোশপ অব্দি আসছে,
রাখা হচ্ছে কোন জায়গায় রাখবেন, জায়গাটা সিলেক্ট করতে হবে, হাত থেকে ছেড়ে দিতে হবে, সেভ করে দিতে হবে। সেভও না। এখান থেকে এই যে টিক মার্কটা আছে না, একটা টিক মার্ক আছে, এটাতে ক্লিক করতে হবে, তাহলে সে সাকসেসফুলি প্লেসড হবে। কিন্তু তার আগে আমাদের কিছু কাজ আছে, এই জন্য হচ্ছে এটা এই অবস্থায় আসছে। কাজটা হচ্ছে আপনি কোন জায়গায় রাখবেন এটা সিলেক্ট করবেন, ওইখান থেকে একটা চেয়ার আনলে এনে দরজার ভিতরে রেখে দিবেন সামনাসামনি না, আপনি একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, ওই জায়গাটা সিলেক্ট করতে হবে না। কিন্তু এখানের বেলায় হচ্ছে কি, আমি যে একটা ছবি আনছি, এই ছবিটা কতটুকু সাইজে রাখবো, কোন জায়গায় রাখবো, সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখন এই যে এই অবস্থাটা আছে, এই অবস্থাটাকে বলা হয় ট্রান্সফর্ম। কি বলা হয়? ট্রান্সফর্ম, TRANSFORM, ঠিক আছে, ফর্ম, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে বোঝায় হচ্ছে এটাকে আমরা বড় ছোট করতে পারবো, স্টিচ করতে পারবো, সরাইতে পারবো, এই জিনিসটা হচ্ছে কি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মোড বলতে পারি। টিক দেয়া লক দেয়া কি সেম? টিক দেয়া মানে এটা টিক দেয়া লক করা কি সেম? লক কোথায়? মানে এটা লক করা যায় না জিনিসটাকে আবার? এখানে লক না 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 না, আলাদা একদমই, বুঝতে পরে আসতেছি। আচ্ছা, লেয়ারে যদি এখনো যাই নাই, ওটা লেয়ারের কাজ লক করাটা। আচ্ছা, হচ্ছে কি হলো, এটাকে বড় ছোট করতে পারলাম, বড় ছোট কিভাবে করবো দেখেন, এই কর্নারে আসছি না, এটাকে ধরে আমি এভাবে ছোট করতে পারতেছি, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন লেফট টপ কর্নার, ঠিক আছে, এটা কি লেফট টপ কর্নার না, লেফটে টপ কর্নার, এটা যখন ধরে বড় ছোট করতেছি, তখন এই যে কর্নারটা আছে, এই ব্যক্তি কিন্তু একদম ফিক্সড অবস্থা আছে, সে কোথাও নড়তেছে না। আবার যখন আমি এটা ধরে কাজ করতেছি, তখন কিন্তু এই ব্যক্তি ফিক্সড আছে, এই কোথাও নড়তেছে না। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে এরকম, আপনি যেটা ধরে কাজ করবেন তার বিপরীতের অ্যাঙ্করটা নড়াচড়া করবে না, ঠিক আছে। আবার এটাকে ধরে এভাবে ছোট বড় করতে পারবেন। কিন্তু আপনি চাইতেছেন ধরেন মাঝখানের অংশটা একদম ঠিকঠাক জায়গায় থাকুক, বাকি চারদিক থেকে একসাথে ছোট হোক বা বড় হোক, সেই ক্ষেত্রে আপনি বড় ছোট করার সময় কিবোর্ড থেকে একটা কি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অল্ট বাটন, চেনেন না? অল্ট চেপে ধরলাম, এখন দেখেন চার দিক থেকে একসাথে বড় ছোট হচ্ছে। কিন্তু এখানে একটা যে জিনিস আছে, ভার্সন ভেদে, সমস্যাটা ভার্সনের, আপনাদের না। যারা ফটোশপ 17 ভার্সন ইউজ করবেন, পোর্টেবল ভার্সনটা, বা হচ্ছে মানে 2020 সালের নিচের ভার্সনগুলো, সেইগুলোর ক্ষেত্রে আপনি যে বড় ছোট করতেছেন না, বড় ছোট করার সময় শিফট চেপে ধরতে হবে। আর শিফট চেপে না ধরলে কি হবে, এই যে বড় ছোট করতেছি না, এই যে এরকম চ্যাপটা লম্বা হবে। কখনো কখনো দরকার হইতে পারে চ্যাপটা লম্বা, কিন্তু যখন ম্যাক্সিমাম টাইমে দরকার হয় না। একটা ছবি আনছি মানুষের, এই ছবিটাকে আমি চ্যাপটা করে ফেলবো, লম্বা করে ফেলবো, তো করবো না অবশ্যই। তো তখন হচ্ছে আমরা কি করবো, শিফট চেপে ধরবো। আমার ভার্সনটা তো হচ্ছে উল্টো, যখন আমরা শিফট চেপে ধরবো তখন হচ্ছে এটাকে মানে চ্যাপটা করা যায়, শিফট চেপে না ধরলে ঠিকঠাক আসে। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে হচ্ছে 20 যে লোয়ার ভার্সন আছে সেগুলোতে কি করবো, শিফট চেপে ধরবো। 20 ভার্সনের যতগুলো আপার ভার্সন আছে, 20 এবং আপার, সবগুলোতে আমরা নর্মাল ভাবে ক্লিক করবো, শিফট ছাড়া ক্লিক করবো, বুঝতে পারছেন? আর যেহেতু আমাদেরকে শিফট চেপে ধরতে হয় লোয়ার ভার্সন গুলোতে, তো আমি শিফট ধরেন চেপে ধরলাম, এখন যে বড় ছোট করতেছি, সাথে আমি অল্ট বাটন একসাথে চেপে ধরতে পারি। এই যে অল্ট বাটন এবং শিফট বাটন একসাথে চেপে ধরতে হবে যদি অ্যাকুরেটও চাই, আবার মাঝখান থেকেও সরুক, মানে মাঝখানে লক থাকুক, চারদিক থেকে বড় ছোট হোক, সেটাও যদি চাই একসাথে, সেক্ষেত্রে কি করতে হবে, অল্ট এবং শিফট একসাথে চেপে ধরতে হবে। এতগুলো যে কথা বলছি, এগুলো সবকিছু মাথায় আছে? আছে আসলে? অল্টার হলে তো মানে সব দিক থেকে ছোট হবে। সব দিক থেকে ছোট হবে। অল্টার শিফট হলে মানে তখন মাঝখানে মানে সে বড় ছোট হবে। না, শিফটের কাজ আলাদা। আগে ফার্স্টে অল্টারটা দেখি। অল্টার যদি না ধরি তাহলে কি হচ্ছে, কর্নার গুলো লক হচ্ছে, তার বিপরীত কর্নার। যদি আমি অল্টার চেপে ধরতাম তাহলে সে সেন্টার পয়েন্টটাকে লক করে ফেলতেছে, মাঝখানে মাঝখানে লক হচ্ছে। শিফটের কাজ আলাদা, শিফট হচ্ছে, মানে 2020 এর আগে হলে শিফট দিয়ে বড় ছোট করা হবে। আমি বলি ধরেন আপনাদের এখন আমি 17 ভার্সন আছি ধরে নিলাম, এখন যদি আমি এই যে বড় ছোট করি, তখন দেখবেন হচ্ছে আমাদের হাত তো ভাই একুরেট যাবে না কখনোই, ঠিক আছে, কোনো না কোনো একটা মিস্টেক থাকবে, একটু 1 ইঞ্চি হইলো বা 1 সেন্টিমিটার হইলো থাকবে, মিলি সেন্টিমিটার হইলো থাকবে, যে এরকম লম্বা বা চ্যাপটা হইতে পারে। তখন একটু বুঝছেন, যদি আমি শিফট চেপে না ধরি 17 ভার্সনে, যখন আমি শিফট চেপে ধরবো তখন হচ্ছে একদম এরকম অ্যাকুরেট থাকবে, সেন্টারে না, মানে হচ্ছে চারদিক থেকে সমান থাকবে আর কি, ঠিক আছে। ওই স্টিচ হচ্ছে, লম্বা হচ্ছে, চ্যাপটা হচ্ছে, এটা হবে না। আর যখন আমি এই ভার্সনটাতে আছি, সেক্ষেত্রে আমি শিফট চেপে ধরলে ওই উল্টাটা হচ্ছে, 17 এর উল্টাটা হয়, এটাই। ওইটাতে ছিল শিফট চেপে ধরলে অ্যাকুরেট আসে, আর এটাতে শিফট চেপে ধরলে বাঁকা আসে, বুঝছেন এটুকু? আচ্ছা, এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার অথবা টিক মার্কটা ক্লিক করি, এবার হচ্ছে এটা ফাইনালি প্লেস হয়েছে। এতক্ষণ এটা আমি জাস্ট ওই যে চেয়ার একটা ধরে রুমে আনছি, রাখি নাই, হাতে ধরে এটাকে পজিশন করতেছে, এখানে ওখানে রাখবো বা এগুলো চিন্তা করতেছি, ধরে নিলাম, ঠিক আছে, এই রেখে দিলাম। ওটা হচ্ছে কিবোর্ডে এন্টার অথবা টিক মার্কটা ক্লিক করছে, এটুকু বুঝছেন? এবার দেখেন একটা ছবি আনার কারণে এখানে একটা লেয়ার চলে আসছে, জন্যই বলছিলাম এটা হচ্ছে লেয়ার বেসড প্রোগ্রাম। আপনি এখানে যদি ক্লিক করেন, এই লেয়ারটা সিলেক্টেড আছে,
এখানে ক্লিক করেন, এই লেয়ারটা সিলেক্টেড আছে, এখানে ক্লিক করেন, অফ হচ্ছে, এটা ইনভিজিবল হলো। ইনভিজিবল মানে কি বুঝি? অদৃশ্য। জিনিসটা আসলে পৃথিবীতে এক্সিস্ট করে কিন্তু দেখা যায় না, এই জিনিসটা অদৃশ্য, তাই না? যদি না থাকতো তাহলে এই লেয়ারটাই থাকতো না, ঠিক আছে? এখন জিনিসটা এখানে আছে, শুধু দেখা যাইতেছে না। আমরা যদি এখন এটাকে সেভ করে রাখি, এই অবস্থাতেই সেভ হবে। এটাকে এখন সেভ করে রাখি, তাহলে এটা অফ অবস্থাতেই সেভ হবে। আমি যদি কখনো আবার ওপেন করে অন করি, তাহলে আবার ছবিটা চলে আসতেছে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এটু গেল। এখন আমরা এই ছবিটাকে এখানে রাখবো। এখন ধরেন আমার হচ্ছে এই ছবিটা আর একটু বড় দরকার, ঠিক আছে? আর একটুখানি বড় করা দরকার। তখন কি করবো? তখন হচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। তাহলে কি হবে? কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম মোডে আবার ফিরে আসতে পারছি। রাখছিলাম না একবার ট্রান্সফর্ম করে, যখন নতুন অবস্থায় আনছি, প্লেস করার আগে আমরা ট্রান্সফর্ম করতে পারতেছি। কিন্তু যখন আমি একবার রেখে দিছি, পরে আবার একটু বড় করা দরকার হচ্ছে, হইতে পারে, এটা স্বাভাবিক, হবেই সবার। তখন হচ্ছে কি করবেন? আবারও কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে ফিরে যাবেন, ঠিক আছে? এবার দেখেন আমি এটাকে আবারও বড় ছোট কিংবা সবকিছুই কাজ করতে পারতেছি। আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, আবার সেটা প্লেস হইলো, এটা আগের মতোই আছে। এবার আমরা একটু টুলসের কাজ শিখি। তাহলে ফাইলে আমি যে যে কাজগুলো দেখাইছি সেগুলো কি বুঝতে পারছেন সবাই? ফাইলে যে কাজগুলো দেখাইছি। আচ্ছা, একটা জিনিস, ছোট্ট একটা কাজ মিস করছি, সেটা হচ্ছে সেভ এস তো বুঝছি। সেভ এসে আমরা কি করি? নতুন একটা লোকেশন সিলেক্ট করি, নতুন একটা নাম দেই, নির্দিষ্ট একটা জায়গায় এটাকে সংরক্ষণ করে রাখি। এখন ওই যে সংরক্ষিত ডকুমেন্টটা আমি ওপেন করছি না একটু আগে, কি করছিলাম? ওপেন দিয়ে ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি, ওপেন হয়েছে না? ওপেন হওয়ার পর আমি কিন্তু এখানে একটা নতুন একটা ছবি রাখছি, এখানে যে নতুন ছবিটা রাখছি সেটা কিন্তু আমার পুরনো ডকুমেন্ট জানে না এখনো। সে যে জানে না, তাকে জানাইতে হবে না? কারণ আমি যদি ক্লোজ করে চলে যাই, ভাই কম্পিউটারটা ধরেন ক্লোজ করে দিলাম, ফটোশপ ক্লোজ করে দিলাম, কালকে সে দেখবো কি আমি এতগুলো কাজ করছি সেগুলো কই গেছে, সেই যখন সেভ করছেন তখনকার অবস্থায় চলে গেছে। তো এটা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? ফাইলে এসে সেভ একবার ক্লিক করে দিতে হবে। এখন কি হইলো? এই যে এখন যে অবস্থায় আছে, এখানে যে অবস্থায় দেখতেছি, সেই অবস্থায় পুরো ডকুমেন্টটা আপডেট হয়ে গেল। এখন তাকে আমরা জানান দিলাম যে আমরা এখন এই অবস্থায় আছি, আগে এই অবস্থায় ছিলাম, ঠিক আছে, বাট এখন এই অবস্থায় আছি, সেটা জেনে রাখ। সে জেনে রাখলো। আমরা যদি ফটোশপ ক্লোজ করে দেই সমস্যা নাই, নতুন যদি আবার ওপেন করি এই অবস্থাতেই পাবো। হ্যাঁ, কন্ট্রোল এস দিলে অবশ্যই হবে। শর্টকাট ইউজ করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড কে ইউজ করছেন? করছেন? আপনি তো অবশ্যই করছেন, কি বলে করেনি? মাইক্রোসফট ওয়ার্ড, আপনি না কি বলে রিপোর্ট করতেছেন? আচ্ছা, আমি তো করছি নি। ওইখানে আমরা সেভ এস দিয়ে কি করি? নতুন ডকুমেন্ট সংরক্ষণ করি, পুরনো ডকুমেন্ট আপডেট করে দেওয়ার জন্য সেভ ইউজ করি, এখানে সেম সিস্টেম, ঠিক আছে? ওইরকম। তাহলে এটুকু গেল। আমরা মেনুর কাজ আপাতত এইটুকুই রাখতেছি। এখানে আরো অনেকগুলো কাজ আছে যেগুলো হচ্ছে আমরা পরে শিখবো, ঠিক আছে? মেনুর কাজ আমরা আপাতত যেটা দরকার সেটা শিখে ফেলছি। এরপর আমরা আসছি টুলসে। এখানে কিছু সিলেকশন টুল আছে। কি টুল এগুলো? সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, নির্দিষ্ট একটা এরিয়াকে আমি এভাবে সিলেক্ট করে দিতে পারবো। এখন এই সিলেকশন টুলের আবার একটা ক্ষমতা আছে। ক্ষমতাটা হচ্ছে সিলেকশনের বাহিরে এসে কোনো কাজ করতে দিবে না। ধরেন ওই যে আমরা বলছি না ব্রাশ করবো, আমরা এইভাবে ধরেন ব্রাশ করবো, ঠিক আছে? ওই যে বলছি আমরা একটা ফিমেল ক্যারেক্টার নিলাম, তাকে হচ্ছে ধরেন আমরা লিপস্টিক লাগাই দেবো। এখন এগুলোই শিখবো আমরা কতদিন পরে, এগুলো দিয়ে আমাদের অনেক কাজ আছে আসলে, সত্যি। ধরেন আপনাকে একটা মডেলের ছবি পাঠাইলো, একটা ওই মডেলিং যে এজেন্সি গুলো থাকে, একটা মডেলিং এর ছবি তুলে আপনাকে পাঠাইলো। এখন আপনার ফেস রিটাচ, কোথায় ব্রন আছে কি আছে সবগুলো করতে হবে আপনাকে। আপনি একটা থাম্বনেল ডিজাইন, শুধু একটা থাম্বনেল, একটা মুভির একটা থাম্বনেল ডিজাইন করবেন, তারা ইউটিউবে আপলোড করবে। ধরেন একটা পোস্টার ডিজাইন করবেন, ওই মডেলদের যে অরিজিনাল ছবিগুলো এগুলো র ফোল্ডার পাঠাবে আপনাকে। আমি কখনো সুযোগ হলে, আমার কাছে আছে মডেলদের কিছু ছবি যেগুলো আমাকে পাঠিয়েছিল, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। না, এখন গোলায় ফেলবে, অনেক কিছু দেখানো যাবে। ওগুলো থাকে কিরকম জানেন ভাই? এত স্পট ভরা থাকে, বিশ্বাস করেন। কারণ রোদে দিনের আলোতে ছবি তোলে, স্টুডিও লাইটের না, যে শ্যাডো সরে যাবে তাই স্পট বোঝা যাচ্ছে না এরকম না। ওখানে সূর্যের আলো পরে একটা ছোট্ট ব্রণ থাকলে সেটারও শ্যাডো থাকে, তাই এটা ডিটেলসে বোঝা যায়। এগুলো সব আমাদের সরাইতে হয়, মানে অনেক কাজ করা লাগে, বুঝতেছেন? এগুলো নিয়ে হাসার দরকার নেই। যে লিপস্টিক, তাই আমি বোঝাচ্ছি আর কি, যে লিপস্টিক দিয়ে ধরেন আমি একটা ফিমেল ক্যারেক্টার নিলাম, তাকে আমি একটা লিপস্টিক লাগাবো। এখন যখন ব্রাশ করতেছি তখন হইতে পারে আমি এই লিপস্টিক এখানে নিয়ে গেছি। তখন আমি কি করবো? সিলেকশন টুলের সহায়তা নিব। আমি কি করবো? টোরটাকে সুন্দর করে সিলেক্ট করে নিব। এখন সিলেকশন টুলের ক্ষমতা কি বলছিলাম, যে সে তো তার বাইরে কোনো কাজ করে না। আমি সারাদিন ব্রাশ নিয়ে ঘষাঘষি করি, বাইরে ফেসে কোনো ব্রাশ হবে না। যখন আমি ব্রাশটাকে এখানে নিয়ে আসবো তখন এখানে ব্রাশটা হবে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। এখানে প্রথমে আছে হচ্ছে মুভ টুল। কি টুল এটা? মুভ টুল। আমরা যে একটু আগে এটাকে ধরে এইভাবে সরাইছিলাম, এই কাজটা এই জন্যই করতে পারছি কারণ আমরা ছিলাম মুভ টুলে। আমি অন্য একটা টুলে আসলাম, আমি এখন সরাইতে যাই, দেখেন সিলেক্ট হয়ে গেছে, কারণ এটা একটা সিলেকশন টুল। তো আমরা এগুলোই শিখবো এখন। তাহলে মুভ টুলটা বুঝে গেছি মোটামুটি। মুভ টুল এই যে সরতেছে, কিন্তু এখানে মুভ টুলের সাথে আবার আমাদের কিছু অপশনস ইউজ করতে হয়। যেমন হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট গ্রুপ অর লেয়ার বাই ক্লিকিং অন এ ভিজিবল পিক্সেল
ভিজিবল পিক্সেল মানে কি? জিনিসটা দেখা যাচ্ছে। পিক্সেল মানে কি? ছবির অংশগুলা, ছবির এই পার্টগুলো কিন্তু পিক্সেল। এখানে প্রত্যেকটা জায়গায়, এই যে আমি যদি জুম করি, এই ডটগুলো কি পিক্সেল, ঠিক আছে, ভিজিবল পিক্সেল। এখন ধরেন হচ্ছে এই ছবিটার অংশ তো এই জায়গায় নাই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি এটা সিলেক্ট হবে? হইছে? হয় নাই তো। তো সে এই জন্য বলছে কি সিলেক্ট লেয়ার বাই ক্লিকিং অন এ ভিজিবল পিক্সেল। মানে কি বোঝাইছে? আমরা একটা লেয়ারকে সিলেক্ট করতে পারবো শুধুমাত্র একটা ভিজিবল পিক্সেলের উপর ক্লিক করে। আমি যদি এটাকে অফ করে দেই তাহলে কি হবে জানেন? আমি যখন এটাকে সরাচ্ছি, এই যে দেখেন, সে বলতেছে কাকে সরাচ্ছ, সে জিজ্ঞেস করছে কাকে সরাচ্ছ, সে তো জানে না আমি কোনো লেয়ার সিলেক্ট করে দিই। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে দিই, এবার দেখেন আমি এটাকে সরাতে পারতেছি। আমি যদি ইভেন এখানেও ক্লিক করে দেখেন, এখানে সরাইলেও দেখবেন এই জায়গায় এটা সরতেছে, আমি এটা অন করে রাখি নাই। এখন যদি আমি এটা অন করে রাখি তাহলে কি হবে জানেন? এখানে ক্লিক করলে অটোমেটিক এটা সরবে, বা এখানে ক্লিক করলে অটোমেটিক এটা সরবে। যদি এটা লক করানো আছে, এটা এখন সরার কথা না। এই দেখেন এদিকে ক্লিক করলে এটা সরতেছে, সরতেছে না। আবার এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক লেয়ারটা সিলেক্ট হচ্ছে। এটাকে মনে রাখার জন্য আমি যেভাবে শেখাই, অটো লেয়ার সিলেক্ট, কি বলবো, আবার বাইরে গিয়ে বলে দিন না যে অটো লেয়ার সিলেক্ট, অবদ্ধের মতো। তোমার সমস্যা, আমরা কি বলবো এটাকে, ওই যে নাম দেওয়া আছে সেটা, বাট আমরা মনে রাখবো কিভাবে? অটো লেয়ার সিলেক্ট, মনে থাকবে? অটো লেয়ার সিলেক্ট কি হয়? এটা লেয়ারগুলোকে অটোমেটিক সিলেক্ট করে, ঠিক আছে, লেয়ারগুলোকে অটোমেটিক সিলেক্ট করে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে লেয়ারটা অটোমেটিক সিলেক্ট করছে। ধরেন আমি এখানে ক্লিক করছি, কোন লেয়ার সিলেক্ট আছে? ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমি যদি এটা ক্লিক করতে চাই, এটা যদি সরাতে চাই, আমি এখানে একটা ক্লিক করলেই সে অটোমেটিক যেখানে ক্লিক করছে সেই পিক্সেলটা কোন লেয়ারের অংশ সেটাকে সিলেক্ট করে ফেলছে, ওখান থেকে করতে পারতেছি, ঠিক আছে। তো কিসের মাধ্যমে করছি? এই বাটনটার মাধ্যমে। সেটা হচ্ছে মুভ টুলের একটা প্রপার্টি বলতে পারি, মুভ টুলের একটা প্রপার্টি বলতে পারি, ঠিক আছে। আমরা মুভ টুল থাকি তখন এই জিনিসগুলো থাকে, নয়তো থাকে না। মুভ টুল আসলো, এটা আসছে। তো এটা ম্যাক্সিমাম টাইমে অনই রাখতে হয়। কিন্তু যখন হচ্ছে ধরেন আপনি, আমার ক্ষেত্রে যেটা হয়, আমি পুরো একটা ছবিকে সিলেক্ট করে কি করছি, ঠিক ওই ছবিটার উপর একটা কন্ট্রাস্ট টাইপস একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি। এখন আমি যখন ছবিটাকে সরাতে যাচ্ছি তখন কি হচ্ছে, ইফেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ইফেক্টটা তো ট্রান্সপারেন্ট টাইপসের, শুধু একটু ব্ল্যাককে আরো ব্ল্যাক করে দিছে, হোয়াইটকে একটু হোয়াইট করছে, ছবিটাই দেখা যাচ্ছে এটার ভিতর দিয়ে, ওই গ্লাসের মতো। এটা হচ্ছে গ্লাস, আমি এখানে ক্লিক করলে কি হবে? গ্লাসই। এটা সরাই ফেললে কি হবে? ভিতর রুমটার ভিতরে আমার আঙ্গুলটা যাচ্ছে, এরকম বিষয়টা। তো এখানে যখন আপনি এটাকে অফ করে দিচ্ছেন, তখন লেয়ারটা সিলেক্ট রাখবেন ছবির, তখন আপনি অটোমেটিক্যালি এটাকে সরাইতে পারতেছেন। তো এটা কখনো কখনো কিন্তু দরকার হয়, তখন খুব ইম্পর্টেন্ট হয়ে আসে এটা জিনিসটা, ঠিক আছে। তো আপাতত খুব একটা দরকার হবে না। তাহলে এটা গেল মুভ টুল। এরপর আছে যে সিলেকশন টুলগুলা। আচ্ছা, সিলেকশন টুলগুলার ক্ষমতা বলছিলাম হচ্ছে কি, সিলেক্ট করার পর সে বাইরে আর কোনো কাজ করতে দেয় না, ঠিক আছে। তো আমরা একটা কাজ শিখি ফার্স্টে, সেটা হচ্ছে কন্ট্রোল জে। কি হয়েছে? লেয়ারটা ডুপ্লিকেট হইলো, তাই না? কন্ট্রোল জে দিয়ে কি হয়েছে? লেয়ারটা ডুপ্লিকেট হইলো, ঠিক যে জায়গায় ছিল বরাবর সেম জায়গায় আরেকটা লেয়ার চলে আসছে, ঠিক আছে, কন্ট্রোল জে। এখন দেখেন আমি যখন এখানে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে আমরা দুইটা জিনিস দেখতেছি, এই দুইটা আমরা পরে শিখবো, এগুলোতে আপাতত যাচ্ছি না। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, কি নাম দেওয়া আছে? রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এটা দ্বারা কি বুঝতেছেন, মানে আপাতত কি বুঝতেছেন? রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্র টাইপসের একটা শেপ দিয়ে এসে একটা সিলেকশন করবে, মার্ক করে দিবে। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে আসলাম, আমি এখান থেকে ড্র্যাগ করে এইটুকু সিলেক্ট করলাম। হোল্ড এন্ড ড্র্যাগ যেটাকে বলা হয়, হোল্ড এন্ড ড্র্যাগ। হোল্ড এন্ড ড্র্যাগ মানে কি? মাউস দিয়ে ধরে রাখছি, মাউসের বাটনটা কিন্তু ছেড়ে দেয়নি, আমি লেফট বাটন চেপে ধরছি, ছেড়ে দেয়নি, এটা হচ্ছে হোল্ড। আর এই যে নিচের দিকে টান দিয়েছি সেটা হচ্ছে ড্র্যাগ, হোল্ড এন্ড ড্র্যাগ। তো আমি যতটুকু দরকার ততটুকু একটা সিলেকশন ক্রিয়েট করলাম হোল্ড এন্ড ড্র্যাগের মাধ্যমে। এবার যদি আমি কন্ট্রোল জে দেই তাহলে কি হইলো দেখেন, মুভ টুলে আসি, আমি একটা কাজ করি, এটাকে অফ করে রাখলে তো হয়, তাই না? এটা ইনভিজিবল করে, এই দেখেন সে আসলে কপি করছে কাকে? যতটুকু সিলেক্ট করছিলাম। ও বলতেছে না তুমি আর কিছু কপি করতে পারবে না, সিলেক্ট করছো মানে এইটুকুই কপি করে নিয়ে যাও, শেষ। এর ক্ষমতাই এটা, সে এর বাইরে কোনো কাজ করতে দিবে না। এখন এই জিনিসটাকে ইউজ করে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। একটা এক্সাম্পল দিয়েছিলাম যে লিভ, ঠিক আছে, এরকমটাই। আচ্ছা, এটাকে আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিতে পারি, কিবোর্ড থেকে ব্যাকস্পেস। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম, এটাকে আবার ধরে আমি এখানেও ছেড়ে দিতে পারি, তাহলেও ডিলিট হচ্ছে। কয়ভাবে ডিলিট করছি? দুই ভাবে। একটা হচ্ছে ব্যাকস্পেস, আপনি আরেকটা হচ্ছে এটাকে ধরে নিচে দিকে টান দিবেন। ধরেন আমি হচ্ছে এই লেয়ারটাতে আছি, এটাও আমার কাছে আছে, অটো সিলেক্ট কি অফ, এটাও আমার কাছে আছে। এখন আমি কি করলাম, একটা সিলেকশন ক্রিয়েট করলাম, আমি বার্গারটাকে একটু সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে। আমার মনে হচ্ছে এই লেয়ারটাকে ডিলিট করতে হবে আমাকে, আমি থাকবো এই লেয়ারে, কিন্তু এই লেয়ারটা আমার দরকার নাই। এখন যদি আমি ব্যাক স্পেস দেই, কি হয়েছে? আমি তো সিলেক্ট করে ফেলছি, এখন এই সিলেকশনের ভিতর কাজ হচ্ছে, ঠিক আছে, এই লেয়ারের এই অংশটাকে ডিলিট করছে। এই লেয়ারের এই অংশটা এমনিই কিছু ছিল না, তার মানে কিছু হয় নাই।
এবার আপনি মুছবেন কিভাবে এই লেয়ারটাকে, তখন আপনি এটাকে ধরে নিচের দিকে এভাবে ড্র্যাগ করতে পারেন, চলে গেছে। ক্লিয়ার? দুইটাই দরকার হইতে পারে। যখন কোনো কাজ করতেছেন না তখন লেয়ার ধরে ব্যাক স্পেস দেন, মুছে গেছে। কিন্তু ওই কোন একটা টাস্কে আছেন, রানিং টাস্ক আছে, তখন আপনি এটা দৌড়ে টান দিবেন, তখন ডিলিট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কন্ট্রোল জে দিয়ে কি শিখছি? ডুপ্লিকেট। ঠিক আছে, এটাকে বলা হয় ডুপ্লিকেট টু নিউ লেয়ার। শুধু ডুপ্লিকেট না, ডুপ্লিকেট হয়ে সেটা নতুন একটা লেয়ারে চলে যায়। এমনও তো হতে পারতো এই লেয়ার থেকে সে পাশে চলে আসছে, ডুপ্লিকেট। ঠিক আছে, কিন্তু সেটাকে কি বলা হয়? ডুপ্লিকেট টু নিউ লেয়ার। ডুপ্লিকেট টু নিউ লেয়ার, কন্ট্রোল জে, এটা শর্টকাট। এখন দেখেন আমরা একটা সিলেকশন ক্রিয়েট করছি, ঠিক না? আমি যদি কন্ট্রোল জে দিই কি হবে? ওই জায়গাটাই ডুপ্লিকেট হইলো। আমি যদি মুভ টুলে আসি, এটাকে সরাই, তাহলে বুঝতে পারবো, অথবা পেছনের লেয়ারটা অফ করলেও বুঝতে পারতেছি। এটা হচ্ছে কন্ট্রোল জে। আর এটা ছিল হচ্ছে সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার মার্কি টুল। এখন ধরেন আমি হচ্ছে বার্গারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, ঠিকঠাক ভাবে করছি? হয় নাই। এখন সিলেকশনটা আমার বাদ দিতে হবে, নতুন করে করতে হবে। এই যে বাদ দিব, এটাকে বলা হয় ডিসিলেক্ট। কি বলা হয়? ডিসিলেক্ট। এই ডিসিলেক্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। এটা মনে থাকবে মনে হয়, ফার্স্ট লেটার কন্ট্রোল ডি। ঠিক আছে, ডিসিলেক্ট। ডিসিলেক্টের শর্টকাট কি? কন্ট্রোল ডি। ঠিক আছে, ডিসিলেক্টের শর্টকাট কি? কন্ট্রোল ডি। তাহলে আমি হচ্ছে ডিসিলেক্ট করার পর আবারও সিলেক্ট করলাম এই জিনিসটাকে, এবার কন্ট্রোল দিয়ে দিলাম, এবার ডুপ্লিকেট হইলো। আমি এটাকে অফ করে দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি মুছে দেই, যেহেতু কোনো রানিং টাস্ক নাই, ব্যাকস্পেস দিয়ে মুছে দিতে পারছি। আমি আসলাম ইলিপ্টিক্যাল মার্কি টুলে। ইলিপ্টিক্যাল মার্কি টুল কি করে? গোলাকার ভাবে মার্ক করে দেয়। ঠিক আছে, ইলিপস যেটাকে বলা হয় এখানে। ঠিক আছে, গোলাকার কিংবা ডিম্বাকার হইতে পারে। তা আমি এখন ডিম্বাকার শেপে ধরেন একটা সিলেক্ট করলাম। আমি চাইতেছি না এটা আমি এভাবে সিলেক্ট করবো না, আমি হচ্ছে একদম গোলাকার ভাবে সিলেক্ট করবো, সেটাকে সার্কেল বলা হয়। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিতে পারি ফার্স্টে, যেহেতু একটা সিলেকশন আছে, ডিসিলেক্ট করলাম। আমি মার্কি টুলে আসলাম, এই যে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করার সময় কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরবো। বুঝতে পারছেন? শিফট বাটন চেপে ধরাকালীন যদি আমি ড্র্যাগ করি, তাহলে এটা একদম চারদিক থেকে সমান আসে। ওই যে ট্রান্সফর্ম করার সময় দেখছি, মনে আছে? এটা এখন ডিম্বাকার আসতেছে না, আমি চাইতেছি একদম গোলাকার হোক, সেক্ষেত্রে আমি শিফট চেপে ধরলাম। দেখেন আমি যতই উপরে নিচেও নেই, শুধু বড় ছোট হচ্ছে, কিন্তু গোলাকার শেপটা বজায় রাখতেছে। এটাই হচ্ছে শিফটের কাজ সিলেক্ট করার সময়। না না, অল্টা দিয়ে না এখানে। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা টুলস বুঝতে পারছেন? টুলসে এবার সিলেকশন গুলো দেখাচ্ছি। কাজ তো বুঝে গেছেন যে কি কাজ করে, বাইরের কাজ কোনো করতে দেয় না, সিলেকশনের মেথড গুলো আলাদা আর কি জাস্ট। এরপরে এখানে আসলাম আমি, এখানে দেওয়া আছে একটা ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে এইভাবে সিলেক্ট করেছে। ধরেন আমি একদম এইভাবে সিলেক্ট করলাম একটা কলমের মতো করে, এটুকু সিলেক্ট হলো। যদি কন্ট্রোল জে দেই, সে ওভাবেই এটাকে কপি করে নিয়ে গেছে। দেখেন এটা মুছে দিলাম। এটা ছিল ল্যাসো টুল। তারপর হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল আবার এরকম কাজ করে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এই যে এইভাবে সে সিলেক্ট করতে পারে লম্বা লম্বা। ঠিক আছে, এই যে এইভাবে সিলেক্ট করতে পারে। কন্ট্রোল জে দিই আমি, ওইটুকু সে কপি করে ফেলছে। এটাও মুছে দিলাম। ল্যাসো টুল বুঝছেন না? এবার হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। আমি এগুলো বলেই যাচ্ছি, হ্যাঁ, আপনারা না বুঝলে সাথে সাথে কোয়েশ্চেন করেন। ঠিক আছে, আমি বারবার জিজ্ঞেস করতেছি না আর কি তাহলে। আচ্ছা, এরপরে আসলাম হচ্ছে কি ম্যাগনেটিক ল্যাসো টুল। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি এই জিনিসটাকে বড় ছোট করে দেখতেছিলাম, এটা খেয়াল করছেন কিনা? বড় এবং ছোট করে দেখতেছি। তো এটার জন্য আপনি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরবেন, মাউসের হুইলার ঘোরাবেন, অল্টার চেপে ধরবেন, মাউসের হুইলার ঘোরাবেন। এখন আপনাদেরকে এই যে এতগুলা জিনিস দেখাইছি, সেগুলো আপনারা কখনোই মনে রাখতে পারবেন না যদি না বাসায় গিয়ে প্র্যাকটিস না করেন। ঠিক আছে, আর প্র্যাকটিস করার সময় আপনি একটা কাজ করতে পারেন, মোবাইলে ভিডিওটা ওপেন করবেন, পাশে রেখে দিবেন, যা যা কাজ করতেছে একদম সেম। যদি ধরেন আমি ভুলে আন্ডো করছি, আপনি ভুলে আন্ডোই করেন, একদম যা করছি একদম সব সেম ভাবে করবেন। ঠিক আছে, সেম ভাবে প্র্যাকটিস করে ফেলবেন একবার, তারপর এবার আপনি নিজে প্র্যাকটিস করেন। তাহলে যতগুলো কাজ করছে সেগুলো একবার প্র্যাকটিস হয়ে গেল। আপনি নিজে থেকে যদি প্র্যাকটিস করতে যান, আপনি দেখবেন কিছুই পারেন না। এখন নিজে থেকে প্র্যাকটিস করার জন্য আপনার মাথায় আসবে না। ধরেন আপনি পৃথিবীতে একটা মাউস যে আছে আপনি জানেন না, আপনি গুগলে জীবনে সার্চ করবেন হোয়াট ইজ মাউস, করবেন না, বিষয়টা এখানে এরকমই হবে। আপনি এই জিনিসটা একটু করে দেখি, এটা মাথায় আসবে না যদি যদি আপনি না জানেন যে এই জিনিসটা করাইছিল। ঠিক আছে, এই জন্য হচ্ছে ফার্স্টে অ্যাটলিস্ট এই প্রথম দিকের কয়েকটা ক্লাস আর কি, ঠিক আছে, এভাবে করবেন প্র্যাকটিস, তাহলে বেটার হয়। মোবাইলে ভিডিওটা ওপেন করবেন, তারপর এই 30 মিনিট ক্লাস নিচ্ছি বা 40 মিনিট ক্লাস নিচ্ছি, প্র্যাকটিসও 40 মিনিট, তার মানে। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা জুম ইন করার জন্য কি করছি? অল্টার চেপে ধরে মাউসের হুইলার ঘোরাচ্ছি, এই যে হুইলারটা ঘোরাচ্ছি, সামনের দিকে ঘুরাইলে জুম ইন, পেছন দিকে ঘুরাইলে জুম আউট, জুম ইন, জুম আউট। ওকে, আমি আসলাম কোথায়? ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেট মানে কি? চুম্বক।
চুম্বক হচ্ছে আকর্ষণ করা, তাই না? এখানে হচ্ছে বিষয়টা এরকম, সিলেকশনটা কি করবে, সাবজেক্টকে আকর্ষণ করবে। ধরেন আমি এখান থেকে এই শুধুমাত্র এই কি বলে এটাকে, এই গ্লাসটাকে সিলেক্ট করব, ঠিক আছে? এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর শুধু আশেপাশ দিয়ে আমি মাউসটাকে নিয়ে যাব, এই যে আশেপাশ দিয়ে আমি নিয়ে যাচ্ছি, দেখছেন সিলেক্ট করতেছে কিনা? মানে এইসব কর্নারে এসে একটা ক্লিক করতে পারেন যেন সে বুঝতে পারে এই জায়গায় একটা কর্নার আছে, এখানে একটা কর্নার আছে, ক্লিক করলাম, এখানে একটা কর্নার আছে, ক্লিক করলাম, এখানে আছে, এখানে আছে, দেন আমি এদিক দিয়ে টান দেই, এখানে একটা কর্নার হবে, সিলেক্ট করছি না? এবার যদি আমি কন্ট্রোল জ্যা দেই তাহলে দেখবেন শুধুমাত্র পেনটাকে পেলাম, ঠিক আছে? যদি মনে হয় যতগুলো টুলস দেখছি তার চেয়ে বেটার ছিল এটা, না? আচ্ছা, ওকে, এটা গেল এইটুকু। তবে যেখান থেকে শুরু করছে সেখানে এসে আবার শেষ করতে হবে, মাথায় রাখেন। আচ্ছা, এটা গেল। তারপর এখানে আরো দুইটা টুল আছে। প্রজেক্ট সিলেকশনটা আমি এখন দেখাচ্ছি না, কারণ এটা আপনাদের ভার্সনে পাবেন না, ঠিক আছে? তো আমি যাচ্ছি হচ্ছে কুইক সিলেকশন। কুইক সিলেকশন মোটামুটি আমার এখন অবধি ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর জন্য সবসময় কাজে লাগে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর যতগুলো কাজ আছে মোটামুটি সবগুলোই কুইক সিলেকশন দিয়ে এখন অবধি করে ফেলতে পারি, ঠিক আছে? এটা মোটামুটি সিলেকশন টুল হিসেবে ফেভারিট আমার এখন অবধি। তো কুইক সিলেকশনের কাজটা আসলেই কুইক। আপনি দেখেন কুইক সিলেকশন আসছেন না, আসার পর জাস্ট কি করবেন, এইভাবে ড্র্যাগ করবেন। ও আমি আসি কোথায়, প্লেয়ারে, তাই না? সে আসলে বুঝতে পারতেছে না কাকে ক্লিক করতে হবে, এখানে কিন্তু কিছু নাই, বুঝছেন? কারণ দেখেন এদিকে খালি না, সামনে দেখা যাচ্ছে এদিকে খালি, এটা তো শুধুমাত্র এইটুকু জায়গায় আছে। এখানে যখন ক্লিক করছে তখন সে বুঝতে পারছে না কি কাকে সিলেক্ট করতেছে সে, ঠিক আছে? তখন হচ্ছে আমি এটাকে একটু অফ করে দিয়ে আসি, বা অন থাকলেও সমস্যা নাই, আমি এই লেয়ারে ক্লিক করলাম, এবার সে বুঝতে পারবে কাকে কাকে আমি ক্লিক করতে চাচ্ছি। এই যে দেখছেন সিলেক্ট হচ্ছে, আপনি একটু এই পাশে সিলেক্ট করেন, একটু এই পাশে ড্র্যাগ করেন, এখানে একটু ড্র্যাগ করলাম, এটুকু সিলেক্ট হয়ে গেছে। এবার শুধু এই যে স্ট্রোটা আছে এটাকে সিলেক্ট করা বাকি। এখন এই যে ছোট্ট একটা বল দেখতেছি না আমরা ওই কুইক সিলেকশন টুলের, বলটাকে আবার বড় ছোট করা যায়, ঠিক আছে? বড় এবং ছোট, মানে এই যে এত বড় একটা বার্গার আমি ছোট্ট একটা ব্রাশ দিয়ে এইভাবে বলটাকে দিয়ে ব্রাশ করছি, এই জন্য হচ্ছে অনেক কষ্ট লাগছে। কিন্তু আমি যদি অনেক বড় একটা ব্রাশ দিয়ে একটা ড্রেক করতাম তাহলে কাজ হয়ে যেত। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে স্কোয়ার ব্র্যাকেট তো চিনেন, ওই কার্লি ব্র্যাকেট আর স্কোয়ার ব্র্যাকেট দুটো একসাথে আছে, পি থেকে রাইট সাইডে, পি এর রাইটে দুইটা ব্র্যাকেট আছে না, এই দুইটা, যেটা ক্লোজ করে যেটা, সেটা দিয়ে ব্রাশ সাইজটাকে বড় করা যায়, যেটা ওপেনিং সেটা দিয়ে ব্রাশ সাইজটাকে ছোট করা যায়। আমি করলাম একদম ছোট করে ফেললাম, এই ছোট করে ফেললাম, ঠিক আছে? এবার আমি এই স্ট্রোটাকে জুম ইন করলাম, অলটা চেপে ধরে আরো ছোট করলাম। এবার আমি যদি এখান থেকে এটাকে ড্র্যাগ করি, হয়ে গেছে না? ওকে, এবার যদি আমি কন্ট্রোল জ্যা দেই, এটাকে অফ করি, এই যে দেখেন, ঠিক আছে? এটা একটা মানুষের ছবিও হইতে পারতো, মানুষের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারি। এখন এই যে কাজটা করছি, আমি একটা কাজ করি, আমি একটু গুগলে যাই, আমি সার্চ করলাম হচ্ছে টেবল, ইমেজে আসলাম, এটা জানি না এটা কেমন লাগবে, বাট আচ্ছা এটাই নিচ্ছি আমি। হ্যাঁ, আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে দেন ইউজ করতে পারেন, ডাউনলোড সবাই করতে পারেন, তাই না? আমি কিন্তু এটাকে কপি করলাম, ঠিক আছে? ফটোশপে এসে আমি কন্ট্রোল বি দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার কাছে একটা টেবিলের ইমেজ আছে, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে আমি অলটা চেপে ধরে চারদিক থেকে বড় করলাম, একটু বুঝছেন না? একটা টেবিলের ছবি আনছি, ট্রান্সফর্ম করে বড় করছি। এখন এই যে রাখলাম, দরকার ছিল টেবিলটা বার্গারের পেছনে, কিন্তু আসছে কোথায়, সামনে। তো এটাকে ম্যানেজ করতে হবে আমাদের এই লেয়ার থেকে এসে। কোন লেয়ারটা সবার উপরে আছে, বার্গার এবং টেবিলের মধ্যে, টেবিলেরটা। আমাকে কি করতে হবে, হয় বার্গারটাকে ধরে উপরে তুলে দিতে হবে, নয় টেবিলটাকে ধরে নিচে নামিয়ে দিতে হবে, তাহলে ঘটনা সেমই হচ্ছে, রেজাল্ট সেম পাচ্ছি, তাই না? তো আমি এই লেয়ারটাকে ধরে এভাবে এনে এখানে ছেড়ে দিলাম, দেখছেন ব্লু কালার আসছে, এখানে ছেড়ে দিলাম, ক্লিয়ার? এবার আপনি এই যে বার্গারের লেয়ারটা ধরেন, অটো সিলেক্ট অন আছে, আমি এভাবে ধরেও এখানে বসিয়ে দিতে পারতেছি, ঠিক আছে? একটু কি বুঝছেন সবাই? বুঝছেন? আচ্ছা, একটু কষ্ট হবে না? আচ্ছা,
এখন কুইক সিলেকশনের যে কাজ শিখলাম না সেখানে জি জি আছে আছে বোতলে তো নাই, আপনি এখানে ফিল্টার আছে, গ্লাসও আছে, হ্যাঁ ওকে। আমি এই লেয়ারটাকে অন করলাম। আমরা হচ্ছে কুইক সিলেকশনের কাজ দেখছিলাম একটু আগে। আমি কুইক সিলেকশনে আরেকবার আসি। ব্রাশ সাইজটাকে একটু বড় করলাম। কিভাবে বড় করছি এটাকে? বড় ছোট কিভাবে করতেছি বলতে পারবেন? অল্টার না, অল্টার না, ব্র্যাকেট চেপে চেপে, যে শুধু ব্র্যাকেটটা চাপতেছি। অল্টার দিয়ে তো জুম ইন জুম আউট করছি, ঠিক আছে? ব্র্যাকেটটা ক্লোজিং দিয়ে বড় হবে, ওপেনিং দিয়ে ছোট হবে। আমি যতটুকু দরকার প্রথমে একটা বড় সড়ো ব্রাশ নিয়ে এখানে একটা ড্র্যাগ করি। মোটামুটি ম্যাক্সিমাম এরিয়া সে সিলেক্ট করে ফেলছে। এটুকু হয়ে গেল। এটা একটু ড্র্যাগ করি, এখানে একটু বাকি আছে। তারপর আমি ছোট্ট ব্রাশ করে এখানে একটা ড্র্যাগ করি। ওকে, এটাও গেল। এখন এখানে কিছু সমস্যা থাকবে। সমস্যা হচ্ছে ধরেন এই যে দেখেন এই জায়গাটা সিলেক্ট হয়েছে, হয় নাই, বাট এটাও তো মানে আমার ছবির অংশ, তাই না? তো আমি একটা কাজ করি, ব্রাশ সাইজটাকে আরো অনেক ছোট করি, একটু জুম আউট করি, এখানে একটা ক্লিক করি, সিলেক্ট। এখন এখানে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, সেটাকে আমার বাদ দিতে হবে। এই এরিয়াটা আমি বাদ দিতে চাচ্ছি, ঠিক আছে? তো এটার জন্য আমরা দেখবেন যে টুলসে থাকি না কেন, সেই টুলসের কিছু কন্ট্রোলস আমরা এখানে পাই, বুঝতে পারছেন? টুলসের প্রপার্টিজ কিংবা কন্ট্রোল আমরা এখানে পাই। এখন আমি যখন কুইক সিলেকশন টুলে আসি, ওই কুইক সিলেকশন টুলের কিছু কন্ট্রোলস এখানে আছে। তার মধ্যে এখানে দুইটা বাটন, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। প্লাস দিয়ে আমরা ওই যে দেখছেন না, ফার্স্ট একটা ড্র্যাগ করছি, বড় এরিয়াটা সিলেক্ট হলো, আর একটু ড্র্যাগ করলাম, আর একটু, এটাও আগের সিলেকশনের সাথেই অ্যাড হয়েছে, কিন্তু নতুন করে সিলেক্ট হয়নি। কিন্তু এখানে যে প্লাস ছিল এটার কারণে তো এটা হয়েছে, তাই না? কিন্তু আমি যদি এখান থেকে মাইনাস করে দেই তাহলে দেখবেন সে এবার সিলেকশনকে বাদ দিতে শুরু করছে। আমি যদি এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখবেন ওই জায়গাটাকে সে বাদ দিয়ে দিছে। আমি কন্ট্রোল জেড দিয়ে একবার আন্ডু করি। এই যে দুইটা বাটনের কাজ বুঝতে পারছেন? প্লাস দিলে কি হবে, সিলেকশনকে অ্যাড করবে, মাইনাস দিলে কি হবে, সিলেকশনগুলোকে সে বাদ দিতে শুরু করবে। এই যে মানচিত্রের এক সাইড, আচ্ছা চট্টগ্রাম না, ওকে একটু বুঝছেন না? এখন কথা হচ্ছে আমরা যখন প্লাসে থাকবো, ঠিক আছে? এই যে প্লাস কি হলো, দেখছেন আমার পিসি হ্যাং করতেছে। আচ্ছা এখানে দেখেন আমি এখন প্লাসে আছি না, প্লাসে আছি। আমি ধরেন এখানে একটু এক্সট্রা অংশ সিলেক্ট করে ফেলছি, সিলেক্ট করতে করতে আমি এক্সট্রা একটা অংশ সিলেক্ট করে ফেলছি। এই অবস্থায় ব্রাশটা বড় করি, এই অবস্থায় আমি কিবোর্ড থেকে অল্টা চেপে ধরবো। দেখেন চিহ্নটা মাইনাস হয়ে গেছে না? বলটা দিয়ে খেয়াল করেন, চিহ্ন মাইনাস হয়ে গেছে। কিভাবে? অল্ট চেপে ধরে, অল্ট চেপে ধরছি, মাইনাস হয়ে গেছে। নর্মাল ক্লিক করলে প্লাস হচ্ছে, অল্টা চেপে ধরলে মাইনাস। তাহলে আমি এই অল্টা চেপে ধরে যদি এখানে ক্লিক করি তার মানে হচ্ছে সিলেকশনটা মাইনাস হবে, যেহেতু সে মাইনাস বলটাকে ধরে নিছে। ওখানে মাইনাস ছিল না, এই যে অটোমেটিক মাইনাসে চলে যায়। এখন প্লাসে আছে, কিন্তু মাউস দিয়ে সিলেক্ট করতেছি না। এই যে দেখেন অল্ট চেপে সিলেক্ট করছি, দেখাইতে পারতেছি না, বাট বিশ্বাস করেন যে আমি অল্টার বাটনে ক্লিক করছি। হ্যাঁ, তো অল বাটন ক্লিক করছি, তাহলে কি হয়েছে, মাইনাসে চলে গেছে। তো আমি অল্টার বাটন চেপে ধরে এই যে এখানে ক্লিক করবো, দেখেন। এবার আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেই। একবার সিলেকশন কমপ্লিট হয়ে গেলে আপনি এটার যে একদম এজ এরিয়াটা আছে, ঠিক আছে, এটা রিফাইন করার চেষ্টা করবেন। এইভাবে জুম ইন করবেন, কিবোর্ড থেকে স্পেস বাটন চেপে ধরবেন। এই যে স্পেস কিসে, হাতটা দেখছেন, এই যে মাউসের পয়েন্টার না, এটা হাত দেখছেন, সে ধরে ধরে সরাবে, ঠিক আছে? দেখেন আমি এখানে আসলাম, এই যে সমস্যা পাইছি, সমস্যা পাইছি, কিন্তু এটা জুম আউট করলে দেখা যায় না। যখন আপনি স্পেশালি যখন চুল, একটা চুল রিমুভ করতে হবে আমাদেরকে, চিন্তা করছেন? একটা একটা চুল থাকবে শুধু, তার চুলের ভেতর থেকে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তখন আপনি কি করবেন, এইভাবে ধরে 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 রিমুভ করতে হবে। যদিও এটার জন্য আরো অনেক টেকনিক্স আছে, বাট হচ্ছে আপাতত এইভাবেই কাজ করতে হবে। এই যে দেখছেন সমস্যা আছে এখানে। যেমন আমি যদি এখান থেকে নিয়ে একটা রেড কালার ব্যাকগ্রাউন্ডেই রেখে দেই, এটা বোঝা যাবে না। কিন্তু আমি যখন অন্য কোনো কালার ব্যাকগ্রাউন্ডে রাখবো, দেখেন আমি জুম আউট করলাম না, এটা কন্ট্রোল চেয়ে দিলাম, ডুপ্লিকেট, এটাকে অফ করে দিলাম, তাহলে আমার কাছে শুধু এটা আছে। এই লেয়ারটাকে আমি উপরে রাখলাম, এই যে দেখছেন রেড কালার দেখা যাচ্ছে, এই যে
এই যে ঠিক আছে, এইটুকু হচ্ছে আজকের ক্লাস। আর আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা বার্গার নেন, আপনারা কোল্ড ড্রিঙ্কস নেন, আপনারা মানুষ নেন, সেটা আপনাদের ইচ্ছা, বাট কোনো একটা সাবজেক্ট নেবেন, নিয়ে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর সেখানে একটা ব্যাকগ্রাউন্ড বসাবেন। পারবেন না এটুকু? সফটওয়্যারটা আমি বানান নেই। ও সফটওয়্যার লাগবে, আপনারা সবাই যাদের যাদের সফটওয়্যার লাগবে আপাতত জন্য, হ্যাঁ, আমার একটু ফোন নাম্বারটা নোট করে ফেলতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি একটা লিঙ্ক দিব, গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। জি জি জি, 09847990019 এই যে লিখে দিচ্ছি। জি 01984799019 9909। হ্যাঁ, আমি গুগল ড্রাইভের লিঙ্কটাই দিয়ে দিব আপনাকে হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে হবে, ঠিক আছে? 019। বুঝতে পারছেন না হোমওয়ার্ক কি দিছি? হোমওয়ার্ক লামিয়া পিসি আছে বাসায়? বাসায় কোনো পিসি নাই, ল্যাপটপ ডেস্কটপ পিসি তো আছে না? হয়েছে, বাকিটা পরে দেখতেছি। হ্যাঁ দেখতেছি। আপনার হোমওয়ার্ক কি দিছি? না মানে যে কোনো সাবজেক্ট হতে পারে। আচ্ছা আপনারা বার্গারে আনিয়েন তাহলে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, বার্গারে নিতে পারেন, একটা পোস্ট ডিজাইন, বার্গার পোস্ট ডিজাইন লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ওখান থেকে বার্গারটা নিয়ে নিজস্ব একটা টেবিলে বসাই দিবেন, ঠিক আছে? তাহলে আরো বেটার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এইটুকু হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, জাস্ট একটা ছবি। এই একটা ছবি করতে গেলে আমাদের অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে, টুলস গুলো শেখা হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আর্টবোর্ড কিভাবে নিতে হচ্ছে সেটা শেখা হয়ে যাচ্ছে, প্লেস, সেভ অ্যাজ, সেভ করার পর কি করবেন, পিএসডি ফাইলটা আছে না, সেটাই নিয়ে আসবেন, আর একটা ছবি নিয়ে আসতে হবে, ছবি দিলে একটা নিয়ে আসতে পারবেন মোবাইল থেকে, ঠিক আছে? আপাতত এইটুকুই, আমি রেকর্ডটা ক্লোজ করছি।